কি করব মানে? আসছিলাম তোমাকে ডাকতে, আর এসে দেখি তুমি ঘুমাচ্ছ। তাই ভাবলাম তোমার ঘুমের ডিস্টার্ব করে লাভ নাই, তাই তো তোমার মাথায়। আমি এগুলো পছন্দ করি না রিয়া, আর তুমি যাও, আমি আসছি। রিয়া আমার দিকে ফিরে মুখটা বাঁকিয়ে চলে গেল। আমি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেলাম। ভিতরে গিয়ে দেখি আম্মুর পাশে রিয়ার বাবা বসে আছে, আর ওনারা কি বিষয় নিয়ে কথা বলছে। আমি যেতেই আঙ্কেল আমাকে দেখে বলল, আরে বাবা, আসো আসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। এখানে বসো। না আঙ্কেল, আমি এখানেই ঠিক আছি। তোমাকে যেই কারণে ডাকা এখানে। জি বলুন আঙ্কেল। মিতুকে কি ডিভোর্স দিয়ে দিয়েছো? আমি মাথা নিচু করে বললাম, এখনো দেই নাই, তবে আমি এখান থেকে যখন ঢাকায় ফিরে যাব তখন দিয়ে দেব। আচ্ছা তাহলে ভালো, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দাও। তোমাকে একটা কথা বলি, মন খারাপ করবে না তো আবার? আরে না আঙ্কেল, বলেন, মন খারাপ করবো কেন? যখন তোমার বাবা মৃত্যুর পথযাত্রী, তখন আমাকে বলেছিল আমার ছোট মেয়ে মানে রিয়াকে যেন তোমার সাথে বিয়ে দেই। তখন আমার মেয়ে বিদেশে ছিল, ভাবছিলাম ও আগে প্রতিষ্ঠিত হোক, তারপরে এই বিষয়টা নিয়ে দেখব। বন্ধুত্বের বিষয় ছিল তো, তাই আর না করতে পারিনি। আর কয়েকদিন পর শুনি তুমি বিয়ে করে নিয়েছো, তখন আমার খুব খারাপ লাগছিল বিষয়টা। তোমার বাবার দেওয়ার কথা আমি রক্ষা করতে পারি নাই। আর যখন শুনলাম তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তখন ভাবলাম যা হয়েছে সব ভুলে গিয়ে বন্ধুত্বের ওয়াদা রক্ষা করি। তাই তো আবার তোমার কাছে চলে এলাম। এখন কি আবার? এর মাঝে আম্মু বলে উঠলো, আরে ভাই সাহেব, আমাদের ক্ষমা করবেন। আমরা এই কথাটা জানতাম না, জানলে কি আর এমন হতো? আগে সবকিছু ঠিক করে নিতাম। লাদেন, উনি কি বলছেন শুনলি তো? জি আম্মু, কিন্তু ওনারা কোথায় আর আমরা কোথায়? আবার আমার আগের একটা বউ ছিল, পরে ওনাদের মান সম্মান। রিয়ার বাবা আমাকে থামিয়ে বলল, মান সম্মানের কথা যদি চিন্তা করতাম, তাহলে আর এখানে আসতাম না। এখন তুমি রাজি কিনা তাই বলো। আমি রাজি কিনা সেটা দেখতে হবে না আঙ্কেল। আমার আম্মু আমাকে যা বলবে আমি তাই করব। অনেক ভুল করছি আমি, আর না। তাহলে এই কথাই রইলো। এখন তাহলে বিয়ের কথা বলি, কেমন? আঙ্কেল আরেকটা কথা, বলো। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা সমস্যা নেই, সে যত পারো নাও। তবে আমি চাই বিয়ের সমস্ত কাজকর্ম শেষ করে নিতে, যাতে পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। ঠিক বুঝলাম না তো আপা? আমার আম্মু আবার বলে উঠলো, এটাই ভালো হবে। আর আপনাদের চিন্তা করতে হবে না, ও মিতুকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিবে। আর আমি চাই এই শুক্রবারে বিয়ের সমস্ত কাজ শেষ করে নিতে। তোমরা কথা বলো আম্মু, আমি কি একটু রিয়ার সাথে আলাদা করে কথা বলতে পারি? আঙ্কেল হাসি দিয়ে বলল, এটা কি আবার বলতে হয়? রিয়া ওর সাথে যা। আমি আমার রুমে চলে গেলাম। পিছন পিছন রিয়াও আসলো। রিয়া এসে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি সাহেব, কিছু বলবেন কি? তুমি কি আগে থেকে জানতে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিতে চায়? হুম, বাবা সেই দিন আমাকে এই বিষয়ে বলছিল, এই জন্যই তো সেই দিন তোমাকে আমি প্রপোজ করলাম। তুমি তো জানো। আরে এসব কথা আর বলবে না, যে আমার আগের একটা বউ ছিল। আমার সাথে তোমার যায় না, যায় না তো সবার, শুধু মানিয়ে নিতে পারলেই হয়ে যায়। তুমি এত কিছুর মালিক, এরপরেও তোমার ভিতরে একটু অহংকার নেই? ইচ্ছে করলে আমার থেকে ভালো কাউকে বিয়ে করতে পারতে। ভালো কাউকে বিয়ে করে আমি কি করব? ওই কথায় আছে না, যে যত বড় তার চিন্তা তত বেশি। তবে এইবার আমার সাথে তোমার বিয়ে হলে যদি সারাদিন কাজ নিয়ে পড়ে থাকো না, মেরে ফেলবো একদম। তোমার কাজ শুধু একটাই হবে, আমাকে ভালোবাসা। আমাকে মেনে নিতে পারবে তো? মেনে নিতে পারবে না মানে? কি সব কথা বলছো তুমি? সত্যি কি তোমার আমাকে পছন্দ? তোমার সাথে প্রথম যেদিন অফিসে দেখা হয়েছিল, সেদিন খুব বকা দিয়েছিলাম তোমায়। তুমি চলে যাওয়ার পর সবাই বলছে তুমি ছেলেটা অনেক ভালো। অনেক চিন্তা করলাম এরপর তোমার বিষয়ে, যে এভাবে বকা দেওয়া আমার ঠিক হয় নাই। আর বাসায় এসে দেখি তুমি আমার বাবার বন্ধুর ছেলে, তাই একটু একটু করে তোমাকে ভালো লাগতে শুরু হয়েছে। পরে যখন শুনি তোমার বউ আছে, তখন অনেকটাই খারাপ লাগছিল। সেই দিন তোমার আপু বলছিল তুমি নাকি তোমার বউকে ডিভোর্স দিয়ে দেবে, তাই ভাবলাম
অতীত মনে রেখে লাভ আছে? বাবাও বলল তোমার কথা, আমি কি আর না করতে পারি? এজন্যই তো রাজি হলাম। কিন্তু তুমি এমন করছো কেন? যদি রাজি থাকো বলে ফেলো, না হলে না করে দাও। আচ্ছা, আমার ভিতর কি এমন কমতি আছে যে তুমি... রিয়ার কিছু বলতে হবে না। দেখো, এই কয়েকদিন আমি একটু দ্বিধায় ছিলাম, আর কে বলছে আমি রাজি না? আমি অবশ্যই রাজি। আমি চাইতাম না তোমার সাথে আমার জীবন জড়িয়ে তোমার জীবনটাকে নষ্ট করে ফেলি। এই, আপনি এত বোঝেন কেন বলেন তো? যেখানে আমি নিজে রাজি, সেখানে তুমি যত উল্টাপাল্টা চিন্তা করো। আর একবার যদি... রিয়া রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বললো, এইভাবে ভালোবেসে আমার নাম ধরে ডাকবে মাঝে মাঝে। তোমার মুখ থেকে রিয়া নামটা শুনতে আমার খুব ভালো লাগছে। তোমার হাতটা একটু ধরবো? এখন না, দেখো হঠাৎ করে কিছুই হয় না, কিছুদিন যাক, আস্তে আস্তে সব হবে, তুমি চিন্তা করো না। এখান থেকে গেলে তো আমি ব্যস্ত হয়ে যাব। তুমি কিন্তু এখন থেকে আমার সাথে কাজ করবে। না রিয়া, এটা কখনো হবে না। দেখো, আমি কারো অনুরোধে বা ইচ্ছায় চাকরি করবো না। নিজের যোগ্যতায় যদি হয় তো করব। কয়েকদিন পর একটা ইন্টারভিউ আছে, দেখি কি হয়। সেটা তুমি যা ইচ্ছা তাই করো। যখন আমি তোমার বিয়ে করা বউ হব, তখন তো এইসব দায়িত্ব তোমার পালন করতে হবে, নাকি বিয়ের পর নিজের বউকে দিয়ে চাকরি করাবে? জানো রিয়া, জীবনে অনেক টাকার পেছনে ছুটলাম, খুব টাকাও ইনকাম করছি, যার কারণে ভালোবাসা চলে গেল। তবে এবার আমি কথা দিতে পারি, এখন আমার কাছে ভালোবাসা আগে, এর পরে টাকা। শুনে বেশি খুশি হলাম। আর আমি তো এটাই চাই। টাকা দিয়ে কি আর সব হয়? হ্যাঁ, যদি ভালোবাসাই না থাকে। তোমাকে আমি কিছু বলতে চাই রিয়া। বলো। আমি আমার ফ্ল্যাটের বিষয়ে রিয়াকে সব বললাম। সব শুনে রিয়া বলল, কাগজপত্র তো সব তোমার নামে নাকি? সব আমার নামে, আর ওদের কাছে যেগুলো আছে সব নকল কাগজ। তুমি কোনো চিন্তা করো না, আমার বেস্ট ফ্রেন্ড ওই থানায় ওসি। শুধু একবার বলো কবে যেতে হবে। আজকে রাতের ট্রেনে রওনা দেবো আমরা সবাই মিলে। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তাহলে আমাদের বিয়ে কি? এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, শুক্রবার আসার আগে এখানে চলে আসবো। তাহলে পরে একসাথেই যাই। সব ঝামেলা মিটেছে। দেখো, আমি বলছি তো, আমি সব সমাধান করে দিব। রিয়া, আমি অনেক বড় একটা প্রবলেম পড়ছি, তা আমাকে এখান থেকে ইমার্জেন্সি ভাবেই যেতে হবে। রিয়া আমার কাছে এসে আমার চোখে চোখ রেখে বলল, আমাকে বিশ্বাস করো না? আমাকে বলো কি হয়েছে। এসব কথা এখানে বলা যাবে না, তুমি একটু তোমার বাবাকে বলে দেখো না, যদি শহরে বিয়েটা, এখানে আসাটাই আমার জন্য রিস্কের বিষয়। ভাবছিলাম কয়েকদিন গ্রামে থাকবো। আচ্ছা, আমাকে সব বলবে তো কি হয়েছে? বিশ্বাস হয় না, করো না আমাকে। আচ্ছা, আমি দেখছি, বাবার সাথে কথা বলি। আর তুমি কি শুধু একাই যাবে নাকি? না, আমাদের পরিবারের সবাই যাবে, আর কোনো রকম ভুল আমি করতে চাই না। কিসের ভুল? কিছু না, বাদ দাও, এখন তুমি গিয়ে। আচ্ছা, আমি দেখছি। রিয়া যেতে আপু আর তুবা আমার রুমে প্রবেশ করলো। আপু হেসে হেসে বলল, সেদিন তো তুই ঠিক কথাই বলছিস। আপু এখন এসব কথা ছাড়ো, আজকে বিকেলে এখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেবো। এত তাড়াতাড়ি কেন ভাই? শুধু আমি না, এখন আমার সাথে মা আর তুবাইকেও নিয়ে যাব। তার মাথা খারাপ হয়ে গেছে? আম্মু কি গ্রাম ছেড়ে যাবে বলে তোর মনে হয়? আপু তোর সেই দিন তো সব বললাম, আর আজকে সকালে ওরাই আমাকে আমাদের ঘর থেকে তুলে নিয়ে গেছে, অথচ তোরা কেউ কিছু বলতেই পারিস নাই। আমার কিছু হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু আমি আমার পরিবারকে কিছু হতে দেবো না। এই কথাটা আগে আমাকে বলবি না? আর যদিও চলেও যাস, তাহলে তোবার বিয়ের বিষয়? তুবা আপুকে থামিয়ে বলে উঠলো, আরে আপু রাখো তো, তোমার এসব কথা অনেক সময় আছে, পরে দেখা যাবে। আপু এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি ওর বড় ভাই, সেই হিসাবে সব দায়িত্ব আমার। তুই একটু আম্মুকে বুঝিয়ে বল না। দেখছি কি করা যায়। তুই কি সত্যি সত্যিই চলে যাস? আপু এখানে থাকাটা আমার জন্য বিপজ্জনক বিষয়। আপু ওর কিছু বললো না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। তুবা আমার ফোনটা নিয়ে গেম খেলতে লাগলো। একটু পর সবাই একসাথে রুমে ঢুকলো। রিয়ার বাবা আমাকে প্রশ্ন করলো, সত্যি তুমি এখান থেকে চলে যেতে চাও? জি আঙ্কেল, আমার শহরে বাসা আছে, আমাদের যেতে তো হবেই। আর তাছাড়া কতদিন আর এভাবে বসে বসে খাবো?
আম্মু মুখটা একটু কালো করে বলল, হঠাৎ তোর এই সিদ্ধান্ত লাদে, কিছুই বুঝলাম না। রিয়া আম্মুর কথার উত্তর দিয়ে বলল, আন্টি, ও যা করে আপনাদের ভালোর জন্যই করে। আর বাবা, তুমি তাহলে শুক্রবারে সব কিছু রেডি করে চলে আসবে, কেমন? মা, তোর আর বলতে হবে না। কতদিন ধরে অফিসে যাই না, দেখো আসবো কয়েকদিন থেকে অফিসের পরিস্থিতি কেমন। আর লাদেন, তোমার আগের চাকরি কিন্তু এখনো চাই নাই, আবার অফিসে ব্যাক করতে হবে তোমাকে। এই বিষয়ে আমাকে আর কিছু বলবেন না, আমি একবার যা বলি তাই করি। রিয়া একটু রাগি চোখে বলে উঠলো। ভাগটার একটা। রিয়ার কথা শুনে শুধু একটা মুচকে হাসি দিলাম। তোবা সবাইকে থামিয়ে বলে উঠলো, অনেক কথা হয়েছে, এখন সবাই গিয়ে টেবিলে বসেন, আমি খাবার দিচ্ছি। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। সবাই চলে যাওয়ার পর আঙ্কেল বলল, বল বাবা। আমি চাইছিলাম তোমার বিয়ের পর আমি বিয়ে করতে, এখন সবকিছু ওকে করে রাখেন, সমস্যা নেই, কিন্তু তুবাকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করতে পারবো না। ও এই বিষয় তাহলে আমাকে আগে বলবে না? আমার কাছে ভালো একটা পাত্র আছে, আগে ঢাকায় যাও, পরে আমি সবকিছু দেখছি। সত্যি আঙ্কেল, আপনাদের মনটা অনেক ভালো, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো। না, এখন থেকে কোনো আঙ্কেল নয়, বাবা বলে ডাকবে। আঙ্কেলের কথা একটু লজ্জা পেয়ে বললাম, জি চেষ্টা করবো। আচ্ছা চলো, সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। ভিতরে গিয়ে টেবিলে বসতে আম্মু বলল, আজকে আমি কতটা যে খুশি হয়েছি বলার বাহিরে। মনে হচ্ছে যেন সেই আগের দিনগুলো আবার নতুন করে ফিরে আসছে। হঠাৎ রিয়ার ফোনটা বাজতে লাগলো। ও টেবিল থেকে উঠে গিয়ে ফোনে কি জানি কথা বলে এসে ওর বাবাকে বলতে লাগলো, বাবা, এমার্জেন্সি একটা দরকার আছে, আমাকে এখন যেতে হবে। এরা বলে রিয়া যে চলে যাবে। তখন আমি বললাম, রিয়া দাঁড়াও। রিয়া আমাদেরকে ফিরে তাইকে বলল, কিছু বলবে তুমি? বলার জন্যই তো দাঁড় করলাম। কোথায় যাচ্ছ তুমি? ওই একটু দরকার আছে, তাই যেতে হবে। এখানে তোমার কোনো অফিস নেই, আর আমার জানা মতে তোমার কোনো দরকারি কাজও নাই, আবার বলছো দরকার আছে নাকি কোনো। দেখো লাদেন, আমার রাগ তুলবে না একদম। মানুষের দরকার থাকতে পারে না। আমার এক বান্ধবী গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমাকে যেতে হবে। ও আচ্ছা সরি। আঙ্কেল হাসি দিয়ে বললো, বিয়ের আগেই এত শাসন, বাবা ব্যাপারটা খুব খুশির বিষয় তো। রিয়া যেতে আঙ্কেল বলল, মেয়েটা আমার দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, আচমকা কোথাও চলে যায়, আবার আচমকা ফিরে আসে, বুঝি না এখন আসার পর থেকে ওর যে কি হয়েছে। সাথে আম্মু বলে উঠলো, শুধু তোমার মেয়ের কথা বলছো? আমার ছেলেও তো মাঝে মাঝে কোথাও হারিয়ে যায়। আচ্ছা লাদেন, তোদের মাঝে আবার কিছু? আম্মু, রিয়া আর আমার মাঝে কিছুই নেই। ও আমার অফিসের বস ছিল, যত আজে বাজে কথা বলে তুমি। আর আমি 2 দিন পর পর কোথায় যাই আপুকে জিজ্ঞেস করেও বলবেনি। খাবার শেষে আঙ্কেল বলল, আমাকে এখন যেতে হবে, অনেকটাই সময় চলে গেছে। দেখতে দেখতে আঙ্কেলও চলে গেলেন। সোফায় বসে আম্মু প্রশ্ন করলো, হঠাৎ ঢাকায় কেন বাবা? আম্মু ওখানে গিয়ে সব বলবো। আর আপু তুই কি আমাদের সাথে যাবি? না ভাই, তোরা যা, আমি শুক্রবারে আঙ্কেলদের সাথে দুলা ভাইকে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু ঘুমাবো। আম্মু বিকালে কিন্তু আমরা রওনা দেবো, সবকিছু রেডি করে রাখো। আর তুবা, তুই তো যাবতীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নে। এটা বলে রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে চেষ্টা করছি একটু ঘুমাতে। মাত্র চোখটা বন্ধ করলাম, এর মাঝে ফোনের রিংটোন বাজতে শুরু হলো। তোর বাবা, এখন আবার কে বিরক্ত করে। ফোনটা হাতে নিয়ে দেখি আমার ফোন বাজছে না। ওটা সকালে যে বিছানার উপর রাখা ছিল এটাই বাজছে। এখানে একটাই নাম্বার আছে, তবে নাম্বারটা খুব অদ্ভুত। 6 সংখ্যার নাম্বার। 6 সংখ্যার কি আবার কোনো নাম্বার হয়? বিষয়টা যেন আমার মাথায় ঢুকছে না। নাকি অফিস থেকে কেউ আমাকে কল করছে? কাপা কাপা হাতে ফোনটা নিয়ে রিসিভ করে বললাম, কে বলছেন? অফিস থেকে মেয়েলি কণ্ঠে বলল, ভালো আছো বেবি তুমি? জি চিনলাম না আপনাকে, আর আমাকে বা বেবি বলছেন কেন? যাও, তুমি খুব বেইমান। আমাকে কথা দিয়ে অন্য একজনকে বিয়ে করা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। আরে বাবা, কিসের বিয়ে আর কার বিয়ে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? মাথা আমার নয়, মাথা খারাপ হয়েছে তোমার। কিছুক্ষণ আগে আমাকে তুমি প্রপোজ করলে, আর এখানেই ভুলে গেলে? আমি আবার কাকে প্রপোজ করলাম? আর তুমি কে ভাই? ফোন করে এসব কথা বলার কোনো মনে আছে? রাখছি। ফোনটা রাখলে তোরে আবার গিয়ে তুলে আনবো।
পাখি তুমিই? এই তো চিনে ফেললি। শুনলাম নাকি তোর বিয়ে ঠিক হয়েছে। আমি অবাক হয়ে বললাম, তুমি কিভাবে জানো যে আমার বিয়ে ঠিক হয়েছে? ওই তোরে বলছি না, আমার কাছে সব খবর মিনিটে মিনিটে থাকে। তো ভালো। তো আমাকে ফোন দিলে কেন? দিতে চাইনি। শুনলাম আমাদের ভয়ে নাকি তুই গ্রাম ছেড়ে পালিয়ে শহরে চলে যাচ্ছিস। আমি চাই না আমার জন্য আমার পরিবারের কেউ বিপদে পড়ুক। আর একটা কথা, আমি তোমাদের পিছু নেওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু তোমরা আর আমার পিছু নেওয়ার চেষ্টা করবে না। আমরা তোর পিছু নিব কেন? তুই নিজেই তো খাল কেটে কুমির টেনে নিয়ে ঘরে আসছিস। মানে বুঝলাম না। এত বুঝতে হবে না। ফোন করলাম এই কারণে যাতে তুই একটু সতর্ক হোস। আর তোর ফ্রেন্ড মিম আছে না, ওর সাথে। এসব কথা শুনে আমি কি করব? ওর হাজবেন্ড ওকে কি করবে না করবে সেটা ওর বিষয়। কেন? তোর তো ছোটবেলার গার্লফ্রেন্ড হয়, ওকে বাঁচাবি না? হঠাৎ করে তুমি এত ভালো হয়ে গেলে কিভাবে? আমার মাথায় তো এটাই ঢুকছে না। আগে ঢাকায় যা, পরে সব হিসাব করে বুঝিয়ে দিব। একটা কথা বলবো? বল। যদি আমি তোমাকে বিয়ে করি, তুমি কি রাজি হবে? মরার খুব শখ আছে না তোর? দেখে নেবে। আমাকে আবার তুই কি করে দেখবি? তুমি আমার সাথে গেম খেলছো। আচ্ছা বলো তো, তুমি রিয়াকে কি সত্যি সত্যি চেনো না? ও পাশ থেকে আর কোনো কথা আসছে না। বুঝলাম ফোন কেটে দিয়েছে। রিয়ার কথা বলতে কেন ফোনটা কেটে দিল বুঝলাম না। ফোনটা আবার আগের জায়গায় রেখে দিলাম। কোনো কিছুতেই আমার ট্যাচ ছিল না। কিন্তু এখানে রিয়া যে কয়জন আছে সেটা আমি নিজেও জানি না। মাঝে মাঝে আমার মাথায় কাজ করা বন্ধ হয়ে যায় এসব কথা মনে হলে। আবার এর মাঝে রিয়ার সাথেও বিয়ে ঠিক হয়ে গেল। রিয়া আর পাখির মাঝে অল্প একটু পার্থক্য আছে। সেটা হলো পাখি সবসময় রেগে কথা বলে, আর রিয়া ঠান্ডা মেজাজের একটা মেয়ে। রিয়াকে আমি বিয়ে করতে রাজি ঠিকই, কিন্তু আমার মন মানে না। দেখি সামনে কি হয়। বিকেলে রেডি হয়ে সবাই বাসা থেকে বের হলাম। আবুকে বিদায় করে বাসে উঠে গেলাম। একটা হোটেলে বুকিং করা আছে, ওখানে গিয়ে রাতে থাকবো। পরের দিন আমার নিজের বাসায় চলে যাব। অনেকদিন ওরা আমার বাসায় থেকেছে, আর না, এখন এর একটা সমাধান করতে হবে। কিছু দূর যাওয়ার পর আম্মু বলল, লাদেন, ওই দেখ, সামনের সিটে রিয়ার মতন একটা মেয়ে বসে আছে না? আমি সামনে তাকে দেখি সত্যি রিয়ার মতো দেখতে একটা মেয়ে বসে আছে, তবে পিছন থেকে এতটা চেনা যাচ্ছে না। এটা রিয়া নাকি অন্য কেউ? এবার সিট থেকে উঠে বলল, ভাইয়া আমি দেখে আসছি এটা কে। তুবা মেয়েটার কাছে গিয়ে জড়িয়ে ধরলো। বুঝে গেছি যে এটাই রিয়া। একটু হলেও আমি অনুমান করছিলাম এটাই যে রিয়া। ও যে আমাদের সাথে যাবে এটা আমার বিশ্বাস ছিল। তুবা রিয়ার হাত ধরে আমাদের কাছে এসে বলল, ভাবি ভাইয়ের পাশে তুমি বসো, আমি আম্মুর সাথেই বসছি। আমার পাশে তুবা বসছিল আর আম্মু পিছনে একা বসছিল। এজন্য আম্মুর পাশে একটা সিট খালি ছিল। রিয়া আমার পাশে বসতেই আম্মু প্রশ্ন করলো, রিয়া মা, তুমি এখানে কিভাবে আসলে? তুমি না অন্য কাজে গিয়েছিলে? রিয়া পিছনে ফিরে হাসি মুখে বলল, আমি যাব না তো কি অন্য কারোর যাওয়ার কথা ছিল আপনাদের সাথে? বাসা থেকেই রেডি হয়ে যেতাম, কিন্তু দরকারি কাজের জন্য এমন হয়েছে, তাই এখান থেকে উঠলাম। আচ্ছা, তাহলে ভালোই হয়েছে, সবাই একসাথে যাচ্ছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ বসে আছি। শাশুড়ি আর বউয়ের মাঝে বাম হাত ঢুকানো যাবে না, নইলে আমাকে পিটিয়ে ঠিক করে দেবে। কিছুক্ষণ চুপ থেকে রিয়া আস্তে করে বলল, ওই কি করো? কি করি দেখছো না? আর তুমি গেলে কোনো এক কাজে, আবার চলেও আসলে বুঝলাম না। আমার যত দরকারি কাজ থাকুক না কেন, তোমার থেকে বেশি দরকারি কাজ আর কিছু হতে পারে না। এখন তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না। থাক, আর পাম দিতে হবে না, আমি সব বুঝে গেছি। কি বুঝলে তুমি? বলো শুনি। আমার সাথে মিথ্যা কথা বলছো তুমি, তাই বুঝলাম। রিয়া হাসি দিয়ে বলল, সরি। থাক, আর সরি বলতে হবে না। তোমার ফ্রেন্ডকে বলে রাখছো তো বাসার বিষয়ে? সব বলে রাখছি। আর ও তোমার বাসাটা ঘুরেও দেখে আসছে। আমি ওকে সব কাগজপত্র অনলাইন দিয়ে দিয়েছি। সব দেখে ও বলল সব ঠিক আছে, শুধু তুমি গেলেই সব কিছু ওকে করে দিবে। জানো রিয়া, অনেক পরিশ্রম করে এই ফ্ল্যাটটা কিনেছিলাম, কিন্তু আমার অর্ধাঙ্গিনী আমার সাথে বেইমানি করলো। এটা ও কিভাবে করতে পারলো? ওর কথা মনে করে আর নিজেকে কষ্ট দিও না। যা হয়েছে সব ভুলে যাও। ভুলে তো যেতেই চাই, কিন্তু পারি না। আচ্ছা, রাত তো অনেক হলো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ডেকে দেবো নি। তোমার ঘাড়ে মাথা রেখে ঘুমোতে পারি?
আমি কি না করছি? না, তুমি যদি বকা দাও। নিজের হবু বউকে আমি বকা দেবো, এটা তুমি ভাবলে কি করে? রিয়া আমার কথা শুনে মুচকে মুচকে হাসতে লাগলো। আমার ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করছে রিয়া। আমি ফোনে বসে বসে গল্প লেখার চেষ্টা করছি। আমার তো আবার এক নেশা আছে, যখনই সময় পাই তখনই লেখা শুরু করি। তবে আজ পর্যন্ত গল্প লেখে আর উন্নতি করতে পারে নাই, কিন্তু সময়ই গেছে এটাই বলতে পারি। তবে পেয়েছি হাজার হাজার দর্শকের ভালোবাসা, এটা বলতে পারবো। বাজ আমাদের গন্তব্যের জায়গায় এসে দাঁড়ালো। পিছন থেকে আম্মু বললো, লাদেন, আমরা কি এসে গেছি? আম্মু আমাদের ঠিকানায় এসে গেছি, তোকে ডেকে তোলো। আর এদিকে আমি রিয়াকে আস্তে করে ওর কানের কাছে গিয়ে বললাম, রিয়া আমরা এসে গেছি, এখন উঠে পড়ো। তুমি বেচারি এমন ঘুমিয়েছে, কোনো সারা শব্দ পেলাম না আমার কথায়। বাস তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না, তাই কোনো উপায় না দেখে ওকে কোলে নিলাম। আম্মু আমার দিকে তাকিয়ে বললো, এটা তুই কি করছিস? এছাড়া কি করবো বলো আম্মু? ওকে এত করে ডাকলাম তাও ঘুম ভাঙলো না। বাস থেকে নামতেই রিয়া ঘুম ঘুম চোখে বললো, আমি এখন কোথায়? সাথে সাথে তুবা উত্তর দিয়ে বললো, আপনি এখন আমার ভাইয়ের কোলে ঘুমিয়ে আছেন? তুবার কথা শুনে রিয়ার চোখ খুলে তাকে দেখে সত্যি আমার চোখে রিয়ার চোখ পড়তেই একটু লজ্জা পেয়ে বললো, আমাকে নিচে নামিয়ে দেন। রিয়াকে নিচে নামাতেই বললো, সরি, আমি কিছুই বলতে পারি নাই, এতটা পরিমাণের ঘুম এসে গিয়েছিল চোখে। থাক আর কিছু বলতে হবে না, এখন তুমি তোমার বাসায় চলে যাও। আর আম্মু চলো আমরা হোটেলে যাই। রিয়া বোকার মতো প্রশ্ন করলো, হোটেলে কেন? ওখানে আমি রুম বুকিং করে রাখছি আগে থেকেই। কিন্তু আমাদের বাসা থাকতে তোমরা হোটেলে থাকবে? এটা তো হতে পারে না। আন্টি চলেন আমার সাথে। আম্মু আমার দিকে তাকিয়ে বললো, লাদেন, এখন কি করবি? কি করবি মানে আম্মু? এতগুলো টাকা দিয়ে রুম বুকিং করলাম, আর এখন যদি না যাই অযথা টাকাগুলো নষ্ট হবে। রিয়া তুমি বরং চলে যাও, আমরা সকালে আসছি। মা আর টুবাইকে তোমাদের বাসায় পাঠিয়ে আমি ঝামেলা মিটিয়ে নেবো। রিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললো, তার মানে তুমি যাবে না? দেখো রিয়া বোঝার চেষ্টা করো। তাহলে আমিও যাব তোমাদের সাথে, চলো। টুবা রিয়ার হাত ধরে বললো, আরে ভাবি, চলেন তো আমাদের সাথে, সবাই একসাথে থাকি, পরে সকালে যাব কেমন? এখান থেকে সবাই মিলে রিক্সা করে হোটেলে চলে গেলাম। আমি হোটেল ম্যানেজারকে আগেই বলে রাখছি আমাদের আসতে অনেক রাত হবে, এই জন্য উনি একজনকে বলে রাখছি আমাদের আসতেই যেন রুমের চাবি দিয়ে দেয়। চাবি নিয়ে রুমের দরজা খুলে ভেতরে গেলাম। রুমটা অনেকটাই বড় আছে, তবে ঝামেলা একটাই, এখানে দুইটা বেড। আমি তো বলছিলাম যেন দুইটা বেড হয়, একটাতে আম্মু আর টুবা থাকবে আর অন্যটাতে আমি। কিন্তু কে জানতো রিয়া এসে যাবে আর একটা ঝামেলা তৈরি করে দেবে আমার জন্য। আমি নিচে বিছানা করতে করতে বললাম, আম্মু তুমি আর টুবা একটাতে থাকো, আর রিয়া তুমি পাশের বেডে শুয়ে পড়ো। আমি নিচে ঘুমিয়ে গেলাম। এমনি অনেক রাত হয়ে গেছে, এত কথা আর বলতে পারবো না, প্রচুর ঘুম পেয়েছে। গুড নাইট। এটা বলে নিচে শুয়ে পড়লাম। সবাই সবার মতো শুয়ে পড়লো। তবে সকালে যখন আমার ঘুম ভাঙলো বুকটা কেমন জানি ভারী ভারী লাগছে। ভূত প্রেত আবার বুকের মাঝে চেপে বসলো না তো, কেমন জানি ভয় হতে লাগলো। সকাল সকাল কি ঝামেলায় পড়লাম, ভয়ের চোখ খুলতেও পারছি না, যদি কিছু করে ফেলে। আমি আবার ভূত প্রেত খুব ভয় পাই। অল্প করে চোখের পাতা মেলিয়ে দেখি আর এটা তো রিয়া। লাফ দিয়ে উঠে জোরে একটা চিৎকার দিয়ে বললাম, তুমি এখানে কি করো? আমি লাফ দিয়ে ওঠার কারণে রিয়া অনেকটা দূরে গিয়ে পড়লো। আম্মু উঠে প্রশ্ন করলো, কি হয়েছে রে? আর রিয়া মা, তুমি নিচে কেন? রিয়া কান্না সুরে বলল, আমি নিচে কেন আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। মাঝরাতে ও আমাকে টেনে নিচে নামিয়ে আনছে, আর এনে এটা বলেই চুপ হয়ে গেল। ভয়ে ভয়ে বললাম, দেখো রিয়া একদম মিথ্যা কথা বলবে না, আমি তোমাকে নিচে আনছি নাকি তুমি নিজে নিজেই আসছো? মিথ্যা কথা বলো কেন? দেখেন দেখেন আন্টি, আপনার ছেলে কি মিথ্যে কথা বলছে। এর মাঝে আম্মু আমাকে ধমক দিয়ে বলল, আমি তোর কাছ থেকে এটা আশা করব ভাবতেও পারি নাই। আরে ও তো বর্তমানে আমাদের মেহমান, আর তুই? এখনো ও তো তোদের বিয়ে হয়নি, আর এর মাঝেই। রিয়া উঠে আম্মুর কাছে বসে বলল, সরি আন্টি মিথ্যে বলার জন্য। আসলে এই রাতে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু আমার বরের বউকে শুয়ে দেখি ঘুম আসে কিনা। আর দেখেন নিচে শুতেই কখন যে আমি নিজে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। মনে মনে বললাম, এই মেয়ে তো বিয়ের আগেই আমার মা নিজের সব কিছু শেষ করে দেবে। বসা থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম। একটু পর রুমে যেতেই হোটেল বয় এসে খাবার দিয়ে গেল। খেটে হোটেল থেকে বের হলাম। এর মাঝে তুবা বলল, ভাইয়া, এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি?
আম্মু আর তুই রিয়ার সাথে রিয়ার বাসে চলে যা, আমি একটু মিতুকে দেখে আসি, ওদের সাথে আমার অনেক হিসাব বাকি আছে। সাথে সাথে আম্মু বললো, আমরা যাব মানে? চল, ওকে তো আমাদেরও দেখার আছে। রিয়া চল। চলেন আন্টি। সবাই মিলে আবার সে আগের পরিচিত জায়গায় এসে দাঁড়ালাম। রিয়া হাত দিয়ে ইশারা করে বলল, এই দেখ, আমার বেস্ট ফ্রেন্ড আমাদের জন্য পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে রিয়া গিয়ে ওর বেস্ট ফ্রেন্ডের হাতে হাত মিলিয়ে কিছুক্ষণ কথা বললো, আবার আমার দিকে ইশারা করে কি জানি দেখিয়েও দিল। আমার কাছে আসতে আসতে ওর বেস্ট ফ্রেন্ড বলল, তাহলে এটাই তোর হবু বর মিস্টার লাদেন? রিয়া একটু লজ্জা পেয়ে বলল, এটাই। রিয়ার বেস্ট ফ্রেন্ড আমার কাছে এসে হাত মিলিয়ে বলল, সরাসরি কি আমরা ভিতরে ঢুকে সবকিছু ওকে করে দিব নাকি? না, আপনারা এখানে থাকেন, আমার একটু ওদের সাথে হিসাব নিকাশ আছে। রিয়া আমার হাত ধরে বলল, তোমাকে আমি একা একা ভিতরে যেতে দিব না, চলো আমিও যাচ্ছি। আরে না, তুমি বরং থাকো, আমি একা ওদের সাথে কথা বলবো। আরে ওরা খুব খারাপ, বোঝো না কেন? আম্মু আমার দিকে তাকিয়ে বলল, নিয়ে যা ওকে, যদি কোনো সমস্যা হয়। আমি সামনের দিকে হাঁটা দিলাম, কাপা কাপা হাতে কলিং বেলে হাত দিতে রিয়া বলল, ভয় হচ্ছে নাকি তোমার? এটাকে ভয় বলে না, অনেকদিন পর চেনা পরিচিত কারোর সাথে দেখা হবে তাই এমন লাগছে। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। প্রায় 2 মিনিট পর রিফাতের আসল বউ এসে দরজা খুলে বলল, কে? আর যখনই দেখলো আমি, ওনার কিছু রিফাতের বউয়ের মুখে কথা নেই, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। হয়তো আমি এখানে আসবো যে এটা আশা করেনি। আমি রিফাতের বউকে প্রশ্ন করলাম, এখানে কে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে আসতে বলবেন না? রিফাতের বউ একটু তাড়াহুড়ো করে বলল, ও সরি, ভিতরে আসেন। আর মেয়েটাকে চিনতে পারলাম না। রিয়ার দিকে তাকে বললাম, ও আমার সিকিউরিটি গার্ড। এটা শুনে রিয়া কেমন যেন রেগে গেল। মনে মনে বললাম, খুব তো আমার সাথে আসতে চাইলে, তখন মজা বোঝো। ভেতর গিয়ে বসতেই রিফাত রুম থেকে বেরিয়ে এলো। রিফাতকে দেখে প্রশ্ন করলাম, কে মিস্টার রিফাত, ভালো আছেন? রিফাত আমাকে দেখে কোনো রিয়েকশন করলো না। আমার কাছে বসে একটু জোরে বলল, মিতু, আমাদের জন্য 2টা কফি নিয়ে আয় তো। মিতু নামটা শুনে বুকের ভেতরে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠলো। কত সময় কাটিয়েছে ওর সাথে, আর শেষমেশ ও আমার সাথে বেইমানি করলো। এরপর মিতু হাতে করে 2টা কফি নিয়ে ভেতরে ঢুকলো। ওকে দেখে আমি পুরাই বোকা হয়ে গেছি। ওর চেহারাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে ওর উপর অনেক অত্যাচার করা হয়, কাজের মহিলা করে রাখছে এখানে। আমি জানতাম এমন একটা কিছু হবে, কারণ রিফাতের প্রথম বউকে আমি খুব ভালো করে চিনি। মিতু আমাকে দেখে কফি ফেলে দিয়ে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বেবি তুমি ফিরে আসছো? বিশ্বাস করো, তুমি চলে যাওয়ার পর আমি একটুও ভালো নেই। অনেক বড় ভুল করেছি, আমি সেটা জানি। দেখো, ওরা আমার উপর অনেক অত্যাচার করেছে, এমনি আমার পেটের সন্তানকে ওরা মেরে ফেলেছে। এদের ছাড়বো না তুমি। রিয়ার সাথে সাথে মিতুর চুল ধরে বলল, তোর কত বড় সাহস, আমার স্বামীকে জড়িয়ে ধরিস? আমি উঠে রিয়াকে জোর ধরে বললাম, রিয়া ছেড়ে দাও, বেচারি এমনি অনেক কষ্টে আছে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুমি বলছো দেখে ছেড়ে দিলাম, নহলে। মিতু কান্না করতে করতে বলল, তুমি বিয়ে করে নিয়েছো? তোর কি মনে হয় রে শালি, যদি পারতাম তোর গলা টেপে হত্যা করতাম। এখন কেন আমাকে চাস? কেন মনে থাকে না যখন পরকীয়া করিস? এখন মজা বোস। রিফাত আমার দিকে চোখ লাল করে বলল, তোর সাহস হয় কি করে আমার বউকে এসব কথা বলার? আর এই মেয়ে কে যে আমার বউয়ের উপর হাত তোলে, ওকে আমি মারবো কাটবো সেটা আমার বিষয়, তুই বলার কি? নাকি পুলিশ ডেকে আবার তোর সাইজ করতে হবে? রিফাতের কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেল। সাথে সাথে প্যান্ট থেকে বেল খুলে দিলাম রিফাতের গায়ে বসিয়ে। রিফাত জোরে চিৎকার দিয়ে বলল, ও মা গো! এটা দেখে রিফাতের প্রথম বউ আমার দিকে তেড়ে এসে বলল, আমাদের বাসায় এসে আমার স্বামীকে মারিস? তোরে তো আজকে আমি খাইছি। রিয়া লাফ দিয়ে রিফাতের প্রথম বউয়ের চুলের মুঠি ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। আর এদিকে আমি রিফাতকে ইচ্ছে মতো মারতে লাগলাম। মিতু এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে আর ভয়ে কান্না করছে। রিফাত আর ওর বউয়ের চিৎকার শুনে রিয়ার বেস্ট ফ্রেন্ড সহ আম্মু আর টুবা চলে আসলো। রিয়া জোরে চিৎকার করে বলছে, এখানে কেউ আসলে খুব খারাপ হবে, এদের আজকে আমি ছাড়বো না। অনেক মারলাম তাই রিফাতের শরীর ফেটে রক্ত আসছে। মার বন্ধ করে মিতুর দিকে তাকালাম। মিতুর দিকে তাকাতেই টুবা রিয়ার বেস্ট ফ্রেন্ডের হাত থেকে লাঠিটা নিয়ে এসে মিতুর গায়ে বসিয়ে দিল। বুঝলাম আজকে সব কটার রাগ মেটাচ্ছে। আম্মু আস্তে আস্তে মিতুর দিকে আসছে। রিয়ার বেস্ট ফ্রেন্ডকে ইশারা করে বললাম, ওদের থামান, নইলে ওরা কিছু করে ফেলবে। আমি গিয়ে রিয়াকে জোর ধরে বললাম, ওই এখন একটু শান্ত হও, আর মারতে হবে না। রিয়াকে ধরে সোফায় বসালাম। ওদিকে আমার বোন জোর জোরে বলছে, শালি, তোরে ছাড়বো না। আমার ভাইয়ের সাথে বেমানি করছিস? মিতুর মাথা ফেটে রক্ত আসছে। রিয়ার বেস্ট ফ্রেন্ড সবাইকে থামিয়ে বলল,
রিয়ার কারণে আজকে কিছু বললাম না। আর আমি জানি ওরা সবাই দোষী। রিয়া, আমি ওদের হাসপাতালে নিয়ে যাচ্ছি, পরে সুস্থ হয়ে একেবারে জেলে নিয়ে যাব। রিয়া দাঁড়িয়ে বলল, হিসাব তো ওদের সাথে আরো বাকি আছে। আমার কাছ থেকে কাগজগুলো নিয়ে রিফাতকে বুঝিয়ে দিল কোনো কাগজগুলো আসল আর কোনগুলো নকল। রিফাত বেচারা কান্না করতে করতে বলল, এটা হতে পারে না। দরজা দিয়ে একজন উকিল ভেতরে ঢুকতে ঢুকতে বলল, বাইরে এত মানুষ দাঁড়িয়ে আছে কেন? আমি হেসে বললাম, এমনি। আর ডিভোর্স পেপার নিয়ে আসছেন তো? আমি আসার সময় একজন উকিলকে বলে রাখছি সব কিছু যেন রেডি থাকে। আর এতক্ষণ যদি পুলিশ না থাকতো তাহলে তো রিফাত বেঁচে যেত। বাইরে পুলিশ হয়তো কাউকে ভেতরে আসতে দিচ্ছে না। উকিল আমার দিকে তাকে বলল, সব কিছু রেডি। আর ওদের এভাবে মারলে কে? আমি মারলাম, অপরাধ করছে, শাস্তি তো পেতেই হবে। ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করে মৃত্যুর হাতে দিয়ে বললাম, সাইন করে দাও। মৃত্যু কলমটা দূরে ফেলে বলল, আমার জীবন চলে যাবে তাও আমি সাইন করব না। কান্না করতে করতে বলল, আমি ভুল করছি, মানুষ মাত্রই তো ভুল। হয়তো না জেনে শুনে আমি একটা ভুল করে ফেলেছি। আর তুমি জানো না, তুমি চলে যাওয়ার পর ওর বউ আমার বাচ্চাটাকে মেরে ফেলে আর আমাকে দাসী করে রাখছে এখানে। আজকে তোমার বোন আমাকে মারলো। আর কিভাবে শাস্তি দিতে চাও আমাকে বলো? এরপরেও আমাকে তুমি ডিভোর্স দিও না, আমি মরে যাব। রিয়া তেরে এসে বলল, কি বলিস? তুই সাইন করবি না মানে? তোর বাপ দাদা 14 গোষ্ঠী সহ সাইন করবে। আমি রিয়াকে ধরে বললাম, আরে রিয়া কি করছো এসব? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এবার আম্মু মৃত্যুর কাছে বসে বলল, দেখ, মানুষ যদি একবার পরকিয়া করে তার শাস্তি কি হয় জানোস? তোকে একেবারে মেরে ফেলা। আর তাছাড়া তুমি যে এভাবে বেঁচে আছো এটা আমার ভাগ্য। আমি তখন যদি থাকতাম না, আমার ছেলে কি করতো? তার আগে আমি নিজেই তোমাকে মেরে ফেলতাম। ভালোভাবে বলছি, সাইন করে দাও। তোমার জন্য তো আর আমার ছেলের জীবন নষ্ট হতে পারে না। যদি এখানে সাইন না করো তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর কিছু বলবো না। পুলিশ ম্যাডাম, ওর কাছ থেকে সাইন নিয়ে সবাইকে এখান থেকে নিয়ে যান। রিয়ার বেস্ট ফ্রেন্ড মৃত্যুর হাতে কলম দিয়ে বলল, তোমার সাজা আমি কমানোর ব্যবস্থা করব। এখন তাড়াতাড়ি সাইন করে দাও। দেখো, এখানে সবাই তোমার ওপর রেগে আছে। আমি আছি বলে বেঁচে গেলে, নয়তো মেরেই ফেলতো। দুবার রেগে বলল, আরে ম্যাম দেখছেন কি, ওর হাত কেটে দেন, না হলে। সবার কথা শুনে মৃত্যু ভয় পেয়ে গেল। কলমটা আস্তে করে নিয়ে সাইন করে দিল। রিয়ার বেস্ট ফ্রেন্ডের অর্ডার পেয়ে পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে রিফাত আমার দিকে তাকিয়ে বলল, তোরে আমার দেখার আছে, একবার শুধু এখান থেকে মুক্তি পাই। পিছন থেকে বললাম, যা পারিস কর গিয়ে। আরেকবার যদি আমার সামনে পড়িস না, মেরেই ফেলবো শালা। রিয়ার বেস্ট ফ্রেন্ড যাওয়ার আগে বলল, তোমরা সবাই পাগল হয়ে গেছিলে? আজকে যদি একটা খুন হয়ে যেত, এত রাগ ভালো নয় কিন্তু। আমি সোফায় বসে মাথা ঠান্ডা করার চেষ্টা করছি। রিয়া আমার পাশে বসে বলল, সরি, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারিনি। না, এটাই ঠিক ছিল। দুবার শরীরটা ঝাঁকিয়ে বলল, আরে ম্যাম দেখছেন কি, ওর হাত কেটে দেন, নইলে। বহুদিন পর মনের আশা পূরণ হলো। আমি মনে মনে এটা নিয়ত করেছিলাম, ওকে পেলে আর ছাড়বো না আমি। এসব মেয়েদের আরো উচিত শিক্ষা দেওয়ার দরকার ছিল। তুবা, তোর এমনটা করা ঠিক হয় নাই। তুবা আমার কাছে এসে আমার চুল ধরে বলল, তুই অন্ধ নাকি? দেশে কি আর কোনো মেয়ে ছিল না? তা কেমন আছো লাদেন? তাকে দেখি সে তোর বাবা ভেতরে ঢুকে কথাটা বললো। আর আঙ্কেলের পেছনে মাহিয়া সেতু আসছে। আমি দাঁড়িয়ে সালাম দিয়ে বললাম, এই তো আঙ্কেল আছে মোটামুটি। আমি আর কই ভালো আছি, তুমি যে এমন করবে আমাদের সাথে এটা আমাদের ধারণার বাইরে ছিল। অনেক ভালো ভাবতাম তোমাকে। আমি মাথা নিচু করে বললাম, সরি আঙ্কেল, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। পরিচয় করে দিই, ওই যে দাঁড়িয়ে আছে উনি হলেন আমার আম্মু, আর আমার পেছনে যে আছে ও আমার ছোট বোন। রিয়াকে দেখে বললাম, ও আমার ওয়াইফ। রিয়া আমার এই কথাটা শুনে একটু খুশি হলো, বুঝতে পারছি। আঙ্কেল মুখটা কালো করে বলল, তুমি বিয়ে কবে করলে? এই তো আঙ্কেল কিছুদিন হলো। ও আচ্ছা, তাহলে তোমার কথা বলো কেমন? আর সবকিছু যেহেতু সমাধান হয়েই গেছে, তাহলে এখানেই থাকবে নাকি তোমরা? আমার বাসাতে আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু এটা তো। পিছন থেকে সেতু বলল, বাবা আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেবো। আঙ্কেল যে রাগে চলে গেল আমি খুব ভালো করে বুঝতে পারছি। আঙ্কেল বাইরে যাওয়ার পর সেতু রিয়ার সাথে হাত মিলিয়ে বলল, ভালো আছেন ভাবি? রিয়া হাসি মুখে বলল, এখনো ভাবি হই নাই, তবে খুব শীঘ্রই হব। তুমি কে
চিনলাম না তো। সে তো আমার দিকে চোখ তুলে বলল, আমি কে? আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেন। আরে সেতু, এসব কথা ছাড়ো তো। ভাই তুমি ভালো আছো? দুলাভাই, আপনি আমাদের রেখে এভাবে পালিয়ে গেলেন কেন? রিয়া আমার দিকে অবাক চোখে তাকে বলল, এই মেয়ে তোমাকে দুলাভাই বললো কেন? সেতুকে দেখে বললাম ওর সাথে আমার বিয়ের জোর করে দিতে চাইছিল ওর বাবা, তাই ওখান থেকে পালিয়ে চলে যাই। তুমি বলো, রেস্টুরেন্টে কি কেউ বিয়ে করে? যাকে ছোট বোনের মতোই দেখতাম। আমি ভেতরে যেতে যেতে বলল, লাদেন, এখন এসব কথাবার্তা ছেড়ে বাজারে যা, পরে এসে কথা বলিস। আম্মু যাচ্ছি। পিছন থেকে রিয়া বলল, আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। আচ্ছা দেখি নিয়ে আসবো। বাজার শেষ করে বাসায় এসে শুনি রিয়া নাকি চলে গেছে। কিচেনে গিয়ে বাজার রাখলাম। ওইদিকে সেতু আম্মুর সাথে রান্নার কাজ করছে, আর ওইদিকে আমার বোন বসে বসে মায়ের সাথে আড্ডা দিচ্ছে। ভিতরে গিয়ে সোফায় বসতেই তুবা বলল, ভাইয়া, এই বাসাটা কি সত্যিই আমাদের? কেন, তোর বিশ্বাস হয় না? বিশ্বাস হবে না কেন? তবে আমার খুব পছন্দ হয়েছে। মাহি আমার দিকে তাকিয়ে বলল, দুলাভাই, আপনি এভাবে সেদিন পালিয়ে গেলেন কেন, আমাদের কিছু না বলে? মাহি, আমি তোমার বোনকে বিয়ে করে নাই, আর করবো না। আর দ্বিতীয়ত আমাকে দুলাভাই বলে ডাকবে না, কেমন? দুলাভাই ডাকলে কি সমস্যা আছে লাদেন ভাইয়া? আরে সে তো আসো আসো, এখানেই বসো। বলেন ভাইয়া। আচ্ছা তোমার খবর কি বলো? এই তো ভাইয়া, চলছে কোনো রকম। তবে আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। আবার আপনার কাছে পড়তে পারবো। না, সে তো এখন আমার কাছে তেমন কোনো সময় নেই, তাই তোমাকে পড়ানো যাবে না। স্যার, আপনার এখন পড়াতে হবে না। আমার আপু আছে না, কি বলো, তুবা আপু? তুবা হাসি মুখে বলল, আমি আছি তো, চিন্তা করো না। আচ্ছা সে তো, তোমার বাবা কি আমার উপর রেগে আছে? অনেক রেগে আছে বাবা আপনার উপরে। কেন আমাকে বিয়ে করেননি? এই জন্য। তবে আপনাদের জুটিটা সেই রিয়া ভাবির সাথে আপনার খুব ভালো মানাবে। ধন্যবাদ সেতু। আচ্ছা ভাইয়া, অনেক সময় হয়ে গেল, এখন আমরা আসি তাহলে। এই মাহি চল। মাহি যেতে যেতে বলল, ভালো থাকবেন দুলাভাই, আবার দেখা হবে। সেতু তোমার বোনকে বলো আমাকে যেন দুলাভাই না বলে। আমার কি আর। সেতু আমার কথা থামিয়ে বলল, ছোট মানুষ বোঝে না ভাইয়া, কিছু মনে করবেন না। তবে আমি না করব। ওরা যেতেই তুবা আস্তে করে আমাকে প্রশ্ন করলো, ভাইয়া, আমার রিয়া ভাবিকে কেমন কেমন জানি সন্দেহ হয়। কেন, কি হয়েছে? তুই যাওয়ার পর রিয়া ভাবির ফোন আসে। কিছুক্ষণ কথা বলার পর বলে আমার জরুরি দরকার আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। সেই দিনও আমাদের বাসায় এমন করলো, আর আজকেও। আমি তুবার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ বসে চিন্তা করলাম, আর ধর আমি আবার ওকে সন্দেহ করছি কেন? ও তো এখন ঢাকায় এসছে, তাই হয়তো অফিসের দরকারি কাজে গেছে। তবে মনের ভেতরে যেন অজানা একটা ভয় হচ্ছে। আসলে এইভাবে কোথাও উদয় হয়ে যায় হঠাৎ করেই। ভাইয়া, কি চিন্তা করছিস? কিছু না। আচ্ছা আমি রুমে গেলাম, তুই গিয়ে আম্মুকে রান্নার কাজে গিয়ে সাহায্য কর। রুমের ভেতরে গিয়ে বসতেই আবার অজানা নাম্বার থেকেই কল আসলো। এবার এটা একটা 10 সংখ্যার নাম্বার। বুঝি না এসব নাম্বার থেকে কিভাবে কল আসে। তবে আমি যতটুকু বুঝতে পারছি এটা পাখির নাম্বার হবে হয়তো। ফোন রিসিভ করতে পাখি হাসি দিয়ে বলল, কোনো কথা বলার মতো সময় আমার কাছে নাই। একটা ঠিকানা মেসেজ করে দিচ্ছি, এখানে চলে আয়, নইলে তোর হবু বউকে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাব। আর আমরা যে কি কি করতে পারি তুই তো ভালো করেই জানিস। হঠাৎ করে ফোন দিয়ে হুমকি দেওয়ার কোনো মানে আছে? মানে তো অবশ্যই আছে, নইলে কি আর তোরে ফোন দিতাম? যা ইচ্ছা তাই করো, আমি বলছি না আমার পিছনে পড়বে না। এখন তো আমি মুখ বন্ধ করে রাখছি, নাকি আমি কাউকে কিছু বলছি? রিয়াকে তুই বিয়ে করতে চাস নাকি? তুই চাস না ওকে বিয়ে করতে? এখনো ও অফিসের ভিতরে আছে, আর তুই তো জানিস আমি কি কি করতে পারি। তোরে যদি তোর বাসা থেকে তুলে আনতে পারি, তাহলে রিয়াকে কোথা থেকে তুলে আনতে পারবো সেটা মনে হয় এখন তোর ধারণা হয়ে গেছে। আমার কাছে কি চাই তোমার? আর বারবার ঘুরে ফিরে আমার কাছেই কেন? এত কথা বলার মতো সময় আমার কাছে নাই, তুই তাড়াতাড়ি আসবি নাকি? ওকে ওকে পাখি, আমি আসছি। সাবধান, রিয়ার কাছে একদম যাবে না, ওর জন্য কিছুই না হয়। পাখি হাসি দিয়ে বলল, এই তো বাবু, এতক্ষণে সব কিছু বুঝে গেলে, তাড়াতাড়ি আস, আর অপেক্ষা করতে পারবো না। রুম থেকে বের হতে আম্মু বলল, লাদেন, টেবিলে বস। তুবা, তোর ভাইকে খাবার বেড়ে দে তো।
আম্মু এখন আমাকে একটু যেতে হবে, পরে এসে খাবো। এখন আবার কই যাবি বাবা? পরে এসে বলবো, আর কালকে আমার একটা চাকরি ইন্টারভিউ আছে। এখন আসি আম্মু। বাসা থেকে বের হয়ে পাখির দেওয়ার ঠিকানায় চলে গেলাম। ওখানে যেতে 3টা ছেলে আমার কাছে এসে বলল, চলুন আমাদের সাথে। আমি একটু ভয় পেয়ে বললাম, চলুন আমাদের সাথে মানে কি বলতে চাও? পাখি ম্যাম আমাদের। বুঝেছি, আর কিছু বলতে হবে না, চলো। ওদের সাথে গাড়িতে বসতেই আমার চোখ বেঁধে দিল। আমি চুপচাপ গাড়িতে বসে আছি, কোনো কথা বললাম না। যখন আমি চোখ খুলে দিল, সামনে তাকে দেখি সেই বড় একটা বাংলো। তবে এটা সেই দিনের হাসপাতাল না। গাড়ি থেকে নামতে একটা ছেলে আমাকে ইশারা করে বলল ভেতরে যেতে। দরজা ঠেলে ভেতরে যেতেই আচমকা আওয়াজ আসলো, মিস্টার লাদেন, আপনাকে স্বাগত জানাই আমাদের নতুন জগতে। আমি উপরে তাকে বোঝার চেষ্টা করছি সব কথাগুলো কোথা থেকে আসছে, কিন্তু কোনো জায়গায় কাউকে দেখতে পেলাম না। চারিদিকে একদম নীরব পরিবেশ। দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই, তাই সোফায় গিয়ে বসলাম। সোফায় বসার পর দেখি সিঁড়ি দিয়ে পাখির নিচে নামছে। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, এত তাড়াতাড়ি চলে আসবে তুমি, আমি তো বিশ্বাসই করতে পারিনি। না আসার কি আছে, উপরে যদি দরকারি কোনো জিনিসে নিয়ে চলে যায় তার পিছনে তো দৌড়াতে হবেই। আজকাল খুব ভালো কথা বলতে পারিস দেখি তুই। আমাকে এখানে ডাকার কারণটা কি? আর আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। ভালো তো আমারও লাগে না, কিন্তু কি করব বল, বারবার তোরে ফোন করে আনতে হয়। নয়নে তোর বোন অথবা তোর মা যে কোনো সময় মারা যেতে পারে। দেখো পাখি, আমি একবার সাবধান করে দিচ্ছি, আমার পরিবারের নাম মুখেও নেবে না। যদি কারো কিছু হয় না, ছাড়বো না কিন্তু তোমাকে, এটা মনে রেখো। পাখি আমার পাশে বসে বলল, আমাকে তোর বিয়ের দাওয়াত দিবি না? আমি এখন কোনো বিয়ে ডিরে করছি না। মিথ্যা বলিস কেন? শুনলাম তোর নাকি রিয়ার সাথে বিয়ে ঠিক হয়েছে। একটা কথা তো তুমি ভালো করেই জানো, খানার তো সব কিছু মনে মনেই জানা আছে। আর রিয়ার মতো দেখতে মেয়ে কয়টা আছে সেটাও আমার জানা হয়ে গেছে। পাখিকে একটু ভয় দেখানোর জন্য বললাম, দেখি আমার কথা যদি সত্যি হয়। অন্ধকারে ঢিল মারলাম। এটা বলতে পাখির মুখের ভয়ে একটা চাপ দেখতে পেলাম, কিন্তু সবকিছু কাটিয়ে সাথে সাথে পাখি হাসিতে বলল, তোর বউ এখন অফিসের ভিতরে আছে, তুই যদি চাস এখনই তুলে নিয়ে আসবো। দেখতে চাস? না না থাক, আর লাগবে না। লাগবে না কেন? আমাকে না সন্দেহ করিস? তাহলে দেখেই যা। ভুল হয়েছে আমার, সরি। এই তো এতক্ষণে বুঝলি, তোরে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। একটা কাজ কর, ওই উপরের ডান দিকে একটা রুম আছে, ওইখানে জানালার কাছে গিয়ে দাঁড়া, তাহলে সব বুঝতে পারবি। আমি ওখানে যাব কেন? নাকি কোনো ফাঁদ পাতলে আমাকে ফাঁসানোর জন্য? আরে এত ভয় পাস কেন? যা, আমি বলছি তো কিছুই হবে না তোর। সোফা থেকে উঠে পাখির কথা মতো উপরে উঠতে লাগলাম। পাখির বলা রুমটাতে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়াতেই আমার চোখ যেন অন্ধ হয়ে গেল। এটা আমি কি দেখি? সিসি, এই মেয়ে, না না, আর কিছু চিন্তা করতে পারছি না। ধপ করে নিচে বসে পড়লাম। মিমের হাজব্যান্ডের সাথে আমার এক্স ওয়াইফ মিস মিতু বেগম শারীরিক সম্পর্কে লিপ্ত আছে, যাকে মাত্র কিছুক্ষণ হলো আমি ডিভোর্স দিয়েছি। আর ওকে তো আমার মেরে ফেলা উচিত ছিল। তাড়াতাড়ি নিচে তাকে দেখি পাখি কার সাথে যেন ফোনে কথা বলছে। তাড়াতাড়ি ফোনটা বের করে আমি ভিডিও করতে লাগলাম। দরকার হতে পারে, তবে এখন আমিও একটা গেম খেলবো ওদের দিয়েই। খুব তাড়াতাড়ি এই খেলার পতন আমি করব। পাখি ফোনটা রেখে উপরে তাকালো, তখন আমি তাড়াতাড়ি ফোনটা পকেটে রেখে একটু কান্নার ভান করলাম। পাখির দিকে তাকাতে ইশারা করে বলল, এখন নিচে আয়। নিচে নামতে পাখি বলল, তো কি দেখলি? সারপ্রাইজ ভালো লাগছে নাকি তোর? যার সাথে তোর কিছুক্ষণ আগে সবকিছু শেষ হয়ে গেছে, সে আজকে অন্য কাউকে সঙ্গ দিচ্ছে। এমন মেয়েদের বাঁচিয়ে রাখলি কেন? শুধু মৃত্যুর কথা বললে কেন? এখানে তো তুমিও আছো। আমার মনে হয় মিমের হাজবেন্ড তোমার সাথেও। আমি আর কিছু বলতে না দিয়ে পাখি আমাকে লাথি মেরে দূরে ফেলে দিল আর চিৎকার করে বলল, ওই তোরা কই? তাড়াতাড়ি এই শালারে ধরে সাইজ কর। এটা বলতে আর 10টা ছেলে এসে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। এখন আমি প্রায় আধমরা হয়ে গেছি। পাখি ইশারা করে বললো আমাকে মারা বন্ধ করতে। আমার কাছে এসে পাখি আমার গালে আলতো করে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর এত বড় সাহস কি করে হয় আমার নামে উল্টাপাল্টা চিন্তা করিস? তুই হয়তো এটা জানিস না, এটা আমারই তৈরি করা একটা গেম। আর ওই শালার সাহস আছে আমার গায়ে টাচ করবে? মেরে ফেলবো না? ও তো আমাকে এমনি আরো ভয় পায়, কারণ ওর থেকে আমি আরো নিমুহারাম। তুই বেঁচে আছোস এখনো, এর কারণ তুই রিয়ার হবু স্বামী। তুই মারা গেলে ও হয়তো ভেঙে পড়বে আর কান্না করতে করতে বেচারি মুখের অবস্থা নষ্ট করে ফেলবে।
আর আর কান্না করতে করতে বেচারি মুখের অবস্থা নষ্ট করে দিবে। পরে আমার সাথে যদি চেয়ারে একটু ডিফারেন্স হয়, এর জন্য এখনো তুই বেঁচে আছো। মিমের হাজবেন্ড মিতুকে জোরে ধরে নিচে নামতে লাগলো আর বলল, আরে পাখি, তুমি সব সময় ওকে নিয়ে পড়ে থাকো কেন? আজকে ওর জন্য বড় একটা সারপ্রাইজ আছে। কই রে তোরা, নিয়ে আয়। এটা বলতে একটা লাভের মতো চিহ্নের লোহার জিনিসকে আগুন দিয়ে পুড়িয়ে লাল করে আনছে। এটা দেখে আমার খুব ভয় হতে লাগলো। আমি ভয়ে ভয়ে পাখির দিকে তাইকে বললাম, এমনটা করো না পাখি, আমি মরে যাব। পাখি হাসতে হাসতে বললো, এত সহজে তুই মরবি না, তোর তো কুত্তার ভাগ্য। এত করে তোরে মারতে চাই, তাও মরিস না। তবে এতটা পরিমাণের তোরে কষ্ট দিয়ে মারবো বলার বাহিরে। ছেলেটা এসেই কোনো কথাবার্তা নেই, সরাসরি আগুনে পুরনো লোহার লাভটা আমার বুকের মাঝে ধরে দিল। জোরে একটা চিৎকার দিয়ে বললাম, মা গো, মরে গেলাম আমি। পাখি আমার মুখ চেপে চোখ লাল করে বলল, শালা, কোনো কথা বলবি না, নইলে আজকে সত্যি সত্যি তোরে মেরে ফেলবো। প্রায় 10 মিনিট হয়ে গেল, জ্যান্ত মরার মতো মাটিতে পড়ে আছি। শরীরের শক্তি যেন নিমেষেই শেষ হয়ে গেল, উঠে দাঁড়াতে পারছি না। মিমের হাজবেন্ড আমার মাথার কাছে বসে মিতুকে দেখিয়ে বলল, ভালো করে তাকিয়ে দেখ তো, একে চিনতে পারিস কি না। আমি চোখ বন্ধ করে আস্তে করে বললাম, কিছু কিছু বেইমান মানুষকে না চেনাই ভালো, শুধু ওকে নিজ হাতে মারতে পারিনি, এটাই আমার একটা আফসোস। এটা শুনেই মিতু আমাকে জোরে একটা চড় দিয়ে বলল, শালা, তোরে তো আমি মনটা চাই কি করি জানিস? তোর সাথে এমনটাই হওয়া উচিত ছিল। এখন দেখ আমি কোথায় এসেছি। আজকে আমার টাকা পয়সার অভাব হবে না। মিমের হাজবেন্ডের দিকে তাকিয়ে বললাম, অনেক ভালো বলতো মিম আপনার নামে, বলতো আমার স্বামী অনেক ভালো। এমন স্বামী পাওয়া আমার ভাগ্যের বিষয়। এই, তোর সাথে আমার বউয়ের কি সম্পর্ক বলতো? সব সময় ও তোর নামই বলে। আজকে 3 দিন ধরে ওকে এমন জায়গায় রাখছি, এখন শুধু বাঁচার জন্য ছটফট করছে। মিতু চল, আজকে তোমাকে নতুন কিছু শেখাবো, তবে শর্ত একটাই, আমাকে শুধু ওই বিছানার একটু সুখ দিতে হবে। মিতু হাসি মুখে বলল, ও বেবি, এসব তোমাকে চিন্তা করতে হবে না। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। আর এখন থেকে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো। স্বাধীন করে দিলাম তোমাকে। মিমের হাজবেন্ড যেতে যেতে বলল, বেচারাকে এত কষ্ট দিও না, অনেক কষ্ট পেয়েছো। তবে ওকে বলো ওর বিয়ের দাওয়াত আমরা সবাই যেন পাই, নয়তো সব কিছু তামা তামা করে দেব। আর পাখি, একটা বিষয় মাথায় রেখে আমাদের আরও সতর্ক হতে হবে। আমার মনে হচ্ছে আমাদের উপর কেউ একজন আড়াল থেকে নজর রাখছে। এটা বলেই ওরা চলে গেল। পাখি আমাদেরকে তাকিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে না তোর? একটা প্রশ্ন করতে পারি? বল। মিতুকে এখানে নিয়ে আসলে কেন? ও কি এখনো তোর কিছু হয়? ওর জন্য তোর এত চিন্তা কেন? যদি মেরে ফেলতে চাও মেরে ফেলো, নাহলে কুকুরের কামড় কিন্তু সহ্য করতে পারবে না। সেটা শুধু তোর মুখের কথায় আছে, কাজে কমে কিছুই নাই। পাখি আমার গালের রক্ত মুছে আমাকে কিস করে বলল, খুব কিউট চেহারা তোর, দেখে খুব মায়া লাগে আমার, কিন্তু এরপরেও মারতে হয়। কি করব বল? তুই একবার ওখান থেকে পালিয়ে এসে খুব বড় ভুল করলি। তবে আজকে তোকে আমি মারতে চাইনি, কিন্তু আমার নামে উল্টাপাল্টা কথা বললি কেন? আমি তো মিমের হাজব্যান্ডকে ভালো করেই চিনি, আর এসব পুরো কাজকর্ম আমি নিজেই চালাই। এই শালা তো টাকার জন্য আমার পিছনে পড়ে আছে, শুধু একা এই বিজনেস করতে পারবো না বলে ওকে সাথে রাখি, নইলে তো কোন দিনই লাথি মেরে বিদায় করে দিতাম। পাখিকে ধরে আস্তে করে উপরে উঠে বললাম, এই গেম কোনো একদিন না একদিন শেষ হবে পাখি, এটা মনে রেখো। কেউ পারুক বা না পারুক, আমি এটা শেষ করব। পাখি হো হো করে হাসতে লাগলো আর বলল, তুই নিজেই তো বাঁচতে পারবি কিনা তা জানিস না, আবার তুই কিভাবে আমাদের সামনে এসে দাঁড়াবি? আর তুই তো অনেক বড় বেইমান। সেই দিন আমাকে আই লাভ ইউ বলে অন্য একজনকে বিয়ে করে নিচ্ছিস, এটা তো ঠিক না। বিয়ে করবে আমাকে? সত্যি তোর কলিজা আছে বলতে হবে। এত কিছু হওয়ার পরেও বলছিস বিয়ে করবি আমাকে, লজ্জা করে না? 2 দিন পর তোর বিয়ে। আমি তো কাউকে ভালো করার জন্যই কথা বলছি, এতে কোনো দোষ নেই। তবে তোমার মতো মেয়ের কোনোদিনও বিয়ে হবে না, এই কথাটা আমার কথার সাথে মিলিয়ে নিও। ও তাই নাকি? আমার বিয়ে হবে না? আর কয়েকটা দিন অপেক্ষা কর। ধুর, আমি কাকে কি বলছি? তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা।
হাসি মুখে বাসা থেকে বের হলাম আর আশেপাশে তাকিয়ে চেনার চেষ্টা করছি এটা কোথায়। একটা ছেলে আমাকে ধমক দিয়ে বললো তাড়াতাড়ি চোখ বন্ধ করতে, আর আমাকে যেন চোখ বেঁধে আবার আগের জায়গায় রেখে আসে। সাথে সাথে একটা ছেলে আমার কাছে এসে চোখ বেঁধে দিল। আমাকে গাড়িতে তুলতেই পিছন থেকে পাখি বলল, ওই ওকে হাসপাতালে রেখে আস, আর হাসপাতালের বিলটাও দিয়ে আসবে। পাখির কথা মতো ওরা আমাকে হাসপাতাল নিয়ে গেল। ডাক্তার এসে আমাকে কিছু ট্রিটমেন্ট করে দিয়ে গেল আর বলল এখানে 2 দিন থাকতে হবে। হাসপাতালে থাকার আমার এত ইচ্ছা নাই, আমি একা আর এই হাসপাতাল থেকে যেতে পারবো না। শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে আমার। রিয়াকে কল করতে ওর ফোন বন্ধ বলছে, কিন্তু এই সময় রিয়ার ফোন বন্ধ বলছে কেন কিছু বুঝতে পারছে না। বাড়িতে ফোন করে তুবাকে বললাম হাসপাতালে আসতে। একটু পর তুবাও চলে আসলো। তুবাকে ধরে বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। রাস্তায় তুবা প্রশ্ন করলো আমার এই অবস্থা কি করে হয়েছে। আমি আস্তে করে বললাম আগে আমাকে বাসায় নিয়ে যা, পরে বলবো। আর আম্মু যেন সব কিছুই টের না পায়, এটা মাথায় রাখিস। কিন্তু ভাইয়া, আম্মু যদি তোর কাছে... আমি দেখে নেবো, তোর এসব চিন্তা করতে হবে না। বাসায় ঢুকতেই তুবা বললো, তোর আম্মুকে নিয়ে চিন্তা করতে হবে না, আম্মু ওই পাশের বাসায় গেছে, সে তো এসে ডেকে নিয়ে গেছে আড্ডা দেওয়ার জন্য। যাক তাহলে ভালোই হয়েছে। আচ্ছা ভাইয়া, তোর এই অবস্থা কি করে হলো? কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তুই এক কাজ কর, রিয়াকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলতো। আচ্ছা ভাই, বলছি। রুমে গিয়ে শুয়ে পড়লাম। যে জিনিসটা থেকে আমি একটু দূরে থাকতে চাই, যেই জিনিসটাই বারবার ঘুরে ফিরে আমার কাছে আসতে চাই, বুঝি না শুধু আমার সাথেই কেন এমন হয়। পালিয়ে এসে বড় ভুল করছি আমি নাকি? বাঁচতে হলে তো বাঁচার মতো বাঁচতে হবে নাকি? কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, মিতুকে ওখানে নিয়ে গেল কে? আচ্ছা, মিতু এই বাস থেকে বের হয়েছে রিয়া যাওয়ার আধা ঘন্টা আগে, আর রিয়া গেল আধা ঘন্টা পর। মাত্র আধা ঘন্টার ব্যবধানে মিতু ওখানে কিভাবে চলে গেল? হতে পারে এটাই রিয়া নামের পাখির কাজ। তাহলে পাখি আর রিয়া দুজনেই এক। আর ওদিকে পাখি বলল রিয়া নাকি অফিসের ভেতরে আছে। শহরে আসছিলাম একটু ওদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে গিয়েও বাঁচতে পারলাম না। ওদের নেটওয়ার্ক খুব বড়, সব জায়গায় ওদের লোক আছে। হঠাৎ করে কারো আসার শব্দ পেলাম, সামনে তাকে দেখি রিয়া অফিসের পোশাকে সরাসরি এখানে চলে আসছে। তার মানে রিয়া কি এতক্ষণ অফিসে ছিল? তাহলে পাখির কথাই ঠিক ছিল। রিয়া আমার এই অবস্থা দেখে কান্না করতে শুরু করলো, বলছে আমার এই অবস্থা কে করলো। শোয়া থেকে উঠে রিয়ার মাথায় হাত দিয়ে বললাম কান্না করো না রিয়া, কিছু হয় নাই। কান্না করবো না মানে? আমার শার্ট খুলে বলল, সত্যি করে বলো, তোমার এই অবস্থা কে করলো? আর এটা আমার বুকেও যে আঘাত আছে তুমি এটা কিভাবে জানো? রিয়া আমার কথা শুনে কান্না বন্ধ করে একটু চুপ করলো, আবার বলা শুরু করলো, যে কেউ দেখে বুঝে ফেলবে যে তোমার বুকে আঘাত আছে। এমন বোকার মতো প্রশ্ন করো কেন তুমি? আর তোমার এই অবস্থা কে করলো আমাকে শুধু একবার বলো। তুবা তুই একটু বাইরে যা। তুবা আমার কথা শুনে মুখ বাঁকিয়ে বাইরে চলে গেল। তুবা যেতে রিয়া আমার মুখে হাত দিয়ে কান্না করতে করতে বললো, তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। প্রিয়জন যদি অসুস্থ থাকে তাহলে আমি কিভাবে ঠিক থাকবো বলো? হই বলো না কে করেছে তোমার এই অবস্থা? আমি ওকে ছাড়বো না। হাত দিয়ে রিয়ার চোখের পানি মুছে বললাম, আরে পাগলি, এই জন্য কান্না করতে হয়? আচ্ছা তুমি কি আমাকে মৃত্যুর মতো মাঝপথে রেখে একা চলে যাবে? রিয়া আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এই জীবন যতদিন আছে ততদিন তোমাকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারবো না। আমাকে কি তোমার মৃত্যুর মতো বেঈমান মনে হয়? আমি পাশে থাকলে তোমার কিছুই হবে না। আর একদিন যদি আমার অনুমতি ছাড়া বাহিরে যাও না, মেরে ফেলবো একদম। আজকে যদি তোমার কিছু হয়েছে তো? আচ্ছা এটা তো বললে না, তোমার সাথে কে এমন করলো? এই প্রশ্নটা জিজ্ঞেস করো না রিয়া, বলতে পারবো না। রিয়াকে না বলার একটা কারণ আছে, পরে বলবো। ওকে বেবি, বলতে হবে না, আগে তুমি সুস্থ হও, পরে শুনবো। কি ব্যাপার রিয়া, আমাকে বেশি জোর করলো না কেন? মাঝে মাঝে ওকে দেখে আমার সন্দেহ হয়, আবার ওর আচরণ এমন হয়। রিয়া নামের ব্যক্তি দুজনই আছে। রিয়া আমাকে ছেড়ে বললো, আমি অফিসের মিটিং রেখে ওদের বসিয়ে রেখে আসছি, বলছি যাবো আর আসবো। এখন কি আমি যেতে পারি স্যার? তো চলে যাবে? আচ্ছা তাহলে যাও। রাগ করছো বুঝি তুমি? না, রাগ করার কি আছে, কাজ তো করতেই হবে না। বিয়ের পর অন্য কোনো কাজই করবো না, তোমার সেবা করে করে সারা জীবন কাটিয়ে দিব, আর তুমি সব কিছু দেখাশোনা করবে। সে পরে দেখা যাবে। আমি কি রাতে আসবো? না, তোমার আর কষ্ট করে আসতে হবে না, এমনি জার্নি করে রাতে ঘুমাতে পারোনি। আচ্ছা, নিজের খেয়াল রাখবে কেমন? যদি বেশি কষ্ট হয় আমাকে কল করবে, আমি সাথে সাথে এখানে চলে আসবো। রিয়া উঠে চলে যাবে, আমি আবার ওর হাত ধরে বললাম,
মন চায় তোমাকে আমার কাছেই রেখে দিই। রিয়া আমার দিকে ফিরে তাকে বলল, আজকে এত ভালোবাসা কোথা থেকে আসছে তোমার? হ্যাঁ, ভালোবাসা তো অনেক আছে, কিন্তু দেখতে পারছি না। হঠাৎ করে কথা বন্ধ করে বসে আছি। রিয়া আমার হাত ঝাঁকি দিয়ে বলল, ওই তোমার কি হয়েছে? হ্যাঁ, কথা বলছো না কেন? শরীরটা অনেক খারাপ লাগছে রিয়া, বুঝলাম না হঠাৎ করে কেন এমন হচ্ছে। রিয়া আমার পাশে বসে বলল, থাক, আর যাবো না অফিসে। যদি তোমার কিছু দরকার লাগে তখন কে আসবে? না থাক, লাগবে না, তুমি অফিসে চলে যাও। আরে না, চুপচাপ বসে থাকো। এখন কাপড় তো চেঞ্জ করতে হবে, সব তো বাসায় রেখে আসছি। আমি হাসি দিয়ে বললাম, আমার শার্ট প্যান্ট পরে ফেলো, ভালো লাগে দেখাবে, বলে তোমার কাছ থেকে কাপড় নিয়ে পড়ো। রিয়া আমার গালে আবার একটা কিস করে বলল, আমি তো এখন আমার স্বামীর বাড়িতে, তাই তোমার কাপড় পরাই আমার কাছে বেস্ট হবে। রিয়া আমার শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ভাবলাম রিয়ার ফোনটা একটু চেক করে দেখি, ও কি সত্যি পাখি নাকি রিয়া। কিন্তু এই মুহূর্তে আমার ফোন বাজতে লাগলো। ভাবলাম এখন আবার কি কল করলো, সবই তো এখন আমাদের বাসায় আছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে চিকন কণ্ঠে আওয়াজ আসলো। আমি কি সঠিক নাম্বারে কল দিয়েছি কিনা। আমি মজা করে বললাম, যদি নাম না বলেন আর বলেন যদি আমি সঠিক নাম্বারে কল দিয়েছি কিনা, তাহলে কি আপনি জানতে পারবেন রং নাম্বারে কল দিয়েছেন নাকি সঠিক নাম্বারে কল দিয়েছেন। ও তাই তো, আচ্ছা সরি, আপনি লাদেন তাই না? সঠিক জায়গায় কল এসেছে, কিন্তু আপনাকে তো চিনলাম না আপু। রিয়াকে তো চেনেন। রিয়া আমার হবু ওয়াইফ, ওকে চিনবো না মানে? আমি রিয়ার বেস্ট ফ্রেন্ড, আর আজকে সকালে আপনাকে হেল্প করে গেলাম, ভুলে গেছেন নাকি? আমি যদি ভুল না করি তাহলে আপনি পুলিশ ম্যাম? আমি কল দিয়েছি। ও আচ্ছা, তা কোন দরকার আছে ম্যাম? ম্যাম বলতে হবে না, আমাকে নাম ধরে বলতে পারো। আমার নাম তানজিলা। কিন্তু আপনি একজন থানার ওসি কিভাবে? রিয়া আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সেই হিসাবে নাম ধরে বলবেন, সমস্যা নেই। আচ্ছা, যেই জন্য ফোন করা। বলেন। আমার সাথে থানায় এসে একটু দেখা করতে পারবেন? এই মুহূর্তে পারবো না, আমি একটু অসুস্থ। আমি সব জানি আপনি অসুস্থ, তবে এমার্জেন্সি ভাবে আমার সাথে একটু দেখা করতে হবে, প্লিজ না করবেন না। এখন তো রিয়া বাসায় আছে, রিয়াকে নিয়ে আসবো নাকি? রিয়া আপনার সাথে আছে? না, ও ওয়াশরুমে কাপড় চেঞ্জ করছে। সাবধান, আমি যে আপনার সাথে কথা বলছি রিয়াকে একদম কিছুই বলবেন না, আর ও যেন একটুও কোনো কিছু টের না পায়। কেন, জানতে পারি? বলবো। আচ্ছা, আজকে তো বিকাল হয়ে গেছে, রাতে আসতে পারবেন আমি গাড়ি পাঠিয়ে দিলে? রিয়া আজকে বাসায় থাকবে হয়তো, দেখি সকালে সময় করে চলে আসবো। ওকে ঠিক আছে, আর এখন সব কিছু আপনার উপর নির্ভর করছে, এই জন্য রিয়াকে কোনো কিছুই জানতে দিবেন না। বিষয়টা কি আমি একটু জানতে পারি? সব বলবো, চিন্তা করবেন না, শুধু আমার সাথে একটু দেখা করেন। আচ্ছা বাই তানজিলা ম্যাম। রিয়া হয়তো এখন বের হবে। ফোন কাটার আগে তানজিলা বলল, শুধু তানজিলা বলে ডাকবে কেমন? আর কালকে যখন বের হবে আমাকে একটা কল করবে, নিজেকে ঢেকে বের হবে, যাতে কেউ তোমায় দেখেও চিনতে না পারে। ফোন রাখার পর বসে চিন্তা করছি তানজিলা কি নিয়ে গবেষণা করছে যে আমাকে যেতে বলছে, নাকি ও আবার আমার মতোই একই বিষয় নিয়ে কোনোভাবে চিন্তিত নয়তো। ভাবছিলাম রিয়ার ফোনটা একটু চেক করে দেখবো, কিন্তু তা আর হলো না। আরে কপাল, হঠাৎ করে রিয়ার দরজা খুলে ওয়াশরুম থেকে বের হলো। রিয়াকে দেখে তো আমি পুরো টাস্কি খেয়ে গেলাম। একটা মেয়েকে শার্ট প্যান্ট পরা অবস্থায় এতটা পরিমাণে সুন্দর লাগতে পারে সেটা তো আমার আগে জানা ছিল না। আমি তো ওর রূপের আগুনে সত্যিই মার যাবো। রিয়া আমার কাছে এসে চুপটি করে আমার পাশে বসলো, জোরে একটা চিমটি দিয়ে বলল, এই যে সাহেব, কি হয়েছে? এমন নেবার মতো চোখে তাকিয়ে কি দেখেন? হাসি মুখে বললাম, দেখছি একটা মেয়েকে শার্ট প্যান্ট পরা অবস্থায় কতটা আকর্ষণ লাগে, সত্যি আমি তোমার মায়ায় পড়ে গেছি। আচ্ছা এতটা পরিমাণে সুন্দর কেন তুমি বলো তো? রিয়া আমার নাকের সাথে ওর নাক মিলিয়ে বলল, সত্যি আমি সুন্দর? খুব সুন্দর, মন চায় তোমাকে আমি। থাক, আর বলতে হবে না, এইসব বিয়ের পর। খুব জোরে ধরতে ইচ্ছে করছে রিয়া, কিন্তু পারবো না। ইস, আমার বাবুটার বুকে অনেক ভালোবাসা আছে না? থাক, সব ভালোবাসা জমা রাখো, পরে আমি সবগুলো হিসাব করে নিব। রিয়া থেকে সরে বললাম, রিয়া একটা কথা বলবো। এই জন্য কি অনুমতি নিতে হয় পাগল? বলো। এই পোশাকে সাবধান, কোথাও বের হবে না। এখানে থাকতে পারার সমস্যা নেই, আম্মু আর তোমাকে কিছু বলবে না, কিন্তু বাইরের কারোর সামনে একদম যাবে না। আমি চাই না আমি ছাড়া তোমাকে এমনভাবে কেউ দেখুক। আমার পাগলটার আমাকে নিয়ে অনেক চিন্তা আছে দেখি। তোমাকে এত চিন্তা করতে হবে না বেবি, আমি তো তোমাকে দেখানোর জন্য আমার পোশাক পরছি, আর বাহিরে যাব কেন?
আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আই লাভ ইউ। না, এখন না, আগে তুমি সুস্থ হও, পরে তোমাকে আমি আমার চোখের সামনে থেকে কোথাও যেতে দিব না। তাই বলে এই প্রশ্নের উত্তর দিবে না? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তোমার এই প্রশ্নের উত্তর কি হবে? বুঝছি। আচ্ছা, আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনতে পারবে? কিন্তু আমি তো কখনো রান্না করিনি। বড়লোক মেয়েদের এই একটাই স্বভাব, তারা রান্না করতে পারে না। তো আমার বউ হতে হলে হবে, সব গুণ থাকতে হবে, বুঝলে? আমি তোমাকে ডেকে বলছি, ওর সাথে গিয়ে শিখবে। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। সে তো আমি জানি। আর ওড়না নিয়ে যাও সাথে, এভাবে যাবে না একদম। গিয়ে দাঁড়িয়ে যেতে যেতে বললো, এতটা পরিমাণে ভালোবাসো আমাকে? আমি তো ভাবতাম কোনো দিনই তোমার ভালোবাসা পাবো না। কিন্তু একটা কথা কি জানো বেবি, এতটা পরিমাণে ভালোবাসা কখনো ঠিক না। হয়তো আমাদের ক্ষেত্রেও তাই হবে, একসময় তুমি আর আমি আলাদা হয়েও যেতে পারি। তবে আমি সব সময় তোমাকেই চাই, আর চাইবো। আমার পাপের শাস্তি হয়তো। এই পর্যন্ত বলে রিয়া চলে গেল। আর কোনো কথা বললো না। তবে রিয়ার রাস্ক বলা কথাগুলো আমার কানে এখনও বাজছে। ও এমন করে বললো কেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আর ও আলাদা হয়ে যাবে বলতে কি বুঝলো? আরে ধর, রিয়া আমাকে ভয় দেখাচ্ছে আর আমিও ভয় পেয়ে গেলাম। কতটা বোকা আমি! হ্যাঁ। একটু পর রিয়া চায়ের কাপ আমার হাতে দিয়ে বললো, এখন খেয়ে দেখো তো কেমন হয়েছে। চা অল্প একটু খেয়ে বুঝে গেলাম এটা তুবা তৈরি করছে। রিয়ার দিকে তাকিয়ে বললাম, চা তো তুমি তৈরি করো নাই, তুবা বানিয়ে দিচ্ছে না? তুমি বুঝলে কি করে? আমি প্রতিদিন ওর হাতের চা খাই। আর তুমি কি কিছু শিখতে পারলে? শিখেছি, শুধু আগুন জ্বালাইনি। রিয়ার মাথায় টোকা দিয়ে বললাম, এটাই আজকের জন্য অনেক। যখনই সময় পাবে না আম্মুর কাছে এসে রান্না করা শিখবে, পারবে না? পারবো না কেন? রিয়া, আম্মুকে 2 পাস বুঝিয়ে দিও, নইলে আম্মু এসে আবার কান্না করা শুরু করবে। আচ্ছা, এই নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। এখন কি আরো কিছু খাবে? না, আমি আর খাবো না, তুমি গিয়ে খাও। তোমার মুখটা এমনি শুকিয়ে গেছে। যাও তুবার, তুমি কিছু খেয়ে নাও। একা একা থাকতে পারবে? আরে পাগলি, আমার চিন্তা করতে হবে না, যাও। তুমি এত কিউট কেন বলো তো? তোমাকে দেখলেই মন চায়। করতে মন চাই রিয়া? কিছু না। আচ্ছা তুমি থাকো। আমি রিয়ার কথা শুনে মুসকে মুসকে হাসতে লাগলাম। রিয়া চলে যাওয়ার পর কিছুক্ষণ বসে বসে গেম খেললাম। আম্মু আসার পর 2 পাস বুঝিয়ে দিলাম। বললাম অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই এমন হয়েছে। রাতে রিয়াকে বললাম তুবার সাথে থাকতে। আর বললাম যদি সমস্যা হয় ডেকে নেবো। এমনি আমার বুকের মাঝে সমস্যা, যদি রিয়া আবার জোরে ধরে না আমার জীবন শেষ। এই জন্য ওকে তুবার সাথে থাকতে বললাম। সকালে রুমে শুয়ে আসি। রিয়া এসে আমাকে বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে। ও আমাকে নাস্তা খেয়ে নাকি আবার অফিসে চলে যাবে। আমিও ঘুম ঘুম চোখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে গেলাম। বের হয়ে বিছানায় বসতেই রিয়া নাস্তা হাতে রুমে ঢুকে বলল, এতটা বেলা হয়ে গেছে, এত দেরিতে ঘুম থেকে উঠলে চলবে না, আরো আগে উঠতে হবে। কি করব বলো, রাতে একটু ব্যথা করছিল, এজন্য দেরিতে ঘুমাতে হয়েছে। আমাকে তো বললে না, এখন তোমার কেমন লাগছে? এই তো মোটামুটি ভালো। রিয়া আমার মুখে খাবার তুলে দিয়ে বলল, এখন খেয়ে নাও, পরে কথা বলো। তুমি খেয়েছো? আম্মু আমাকে আম্মু আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। ভাবছিলাম তোমার সাথে খাবো। ভালো করছে। খেতে খেতে রিয়া প্রশ্ন করলো, আর মাত্র 2 দিন। আর মাত্র 2 দিন কিসের রিয়া? মনে করে দেখো, তুমি ভুলে গেছো না? ও হ্যাঁ, মনে পড়ছে, শুক্রবারে তো আমাদের বিয়ে। বিয়ে একটু লজ্জার ভাব করে বলল, আমরা একটা পবিত্র বন্ধনে যুক্ত হয়ে যাব। হ্যাঁ, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। জানো রিয়া, আমারও খুব ভালো লাগছে। তোমার মতো একটা মেয়ে আমার বউ হবে, এটা তো আমার ভাগ্যের বিষয়। এভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। আচ্ছা, এখন কি আমি তাহলে যেতে পারি? যাও। আর কোনো ছেলের দিকে একদম তাকাবে না, কেমন? রিয়া আমার ঠোঁটে কিস করে বলল, আমি জানি তো আমার বেবি আমাকে কতটা ভালোবাসে আর আমার জন্য কতটা চিন্তা করে। এত চিন্তা করতে হবে না, তুমি ছাড়া আমার এই মনে কেউ নাই। আর যদি কোনো কিছু দরকার হয় আমাকে বলবে, কেমন? আমার অনুমতি ছাড়া একদম বাহিরে কোথাও যাবে না। যদি একবার আমাকে না বলে কোথাও যাও না, পরে দেখতে পারবে। আচ্ছা যাও, কথা দিলাম। এখন তো খুশি? খুব খুশি। আচ্ছা তাহলে আমি আসি। মন তো চায় তোমাকে চোখের সামনে বসে রেখি। রিয়া যেতে যেতে বলল, পাগল প্রেমিকা আমার। রিয়া চলে যাওয়ার পর তানজিলাকে ফোন করে বললাম গাড়ি পাঠাতে। আম্মু আর তুবাকে জোরে ডাক দিয়ে বললাম এখানে আসতে।
আম্মু ঝালমুড়ি হাতে আমার পাশে বসে বলল, হয়তো রিয়া বানিয়ে দিয়ে গেছে, ও এগুলোও খুব পারে, যত আজে বাজে জিনিস সব ও ভালো বানাতে পারে। তুবা আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া ভাবি বলছে আজকে থেকে তোর উপর নজর রাখতে, যেন তুই কোথাও যেতে না পারিস। তুবার দিকে তাকে বললাম, আম্মুকে আমার বিষয়ে সব বলছিস তো? বলেছিলাম কিছু কিছু। আমি আম্মুর দিকে তাকে বললাম, আম্মু আমার সাথে কেউ একজন গেম খেলছে, ওরা চায় আমার পরিবার সবাইকে মেরে ফেলতে, শুধু আমার একটা ভুলের কারণে এমন হয়েছে। যদি সেদিন আমি পালিয়ে না আসতাম তাহলে আমাকে ওরা মেরে ফেলতো। আর চিন্তা করো না, তোমাদের কিছুই হবে না আমি থাকতে। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, কিন্তু বাবা আমার ভয় হয় তো, যদি তোর কিছু হয়ে যায় তখন। আর ওদের সাথে লাগতে গেলি কেন? এখানে আমার কোনো দোষ ছিল না আম্মু, ওরা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছিলো। চিন্তা করো না, আমার কিছু হবে না। আর তুবা, তুই ভালো করে শোন, আজকে থেকে আমি কোথায় যাই আর না যাই রিয়াকে কিছু বলবি না একদম। রিয়া যেন কোনোভাবেই জানতে না পারে আমার বিষয়ে। আম্মু আমার মুখে ঝালমুড়ি দিয়ে বলল, ও তো তোর জীবন সাথী হবে রে, তাহলে ওকে তো বলার দরকার সব কিছু। মনে মনে বললাম, কি করে বোঝাই তোমাকে আম্মু, এখানে রিয়া নামে ব্যক্তি দুজন আছে, আমি এখনও শিওর না কোনটা আসল রিয়া আর কোনটা নকল রিয়া, তবে খুব তাড়াতাড়ি এর সমাধান খুঁজে বের করবো। আমাকে হতাশ না করে বললাম, দেখো আম্মু, রিয়া সারাদিন অফিস করে, নানা রকম চিন্তা থাকে ওর মাথায়, কখন কি করবে, তাই ওকে আর কোনো বাড়তি টেনশন দিতে চায় না। আমার বিষয় বরং আমি নিজেই দেখে নেবো। তুবা আমার পাশে বসে বলল, কিন্তু ভাইয়া ভাবি যে বললো। তোর ভাবি আমার থেকে ভালো হয়ে গেল তোর কাছে? তুবা আমার হাত ধরে বলল, সরি ভাইয়া, আর হবে না। মনে থাকে যেন। এখন বাইরে গিয়ে দেখ, একটা পুলিশ জিপ গাড়ি আসার কথা, আসলে আমাকে ডাক দিবি। আম্মু ধমক দিয়ে বলল, এই অসুস্থ শরীর নিয়ে এখন আবার কোথায় যাবি? আম্মু তোমার কিছু চিন্তা করতে হবে না, কিছু হবে না আমার। কিন্তু পুলিশ আসলো কেন? ওই মনে করো তোমার ছেলের কাজে এখন পুলিশ সাহায্য করবে, এখন আমি আর একা না। আচ্ছা, সাবধানে সবকিছু করিস। আম্মু চলে যাওয়ার পর রেডি হলাম। তুবা ডাক দিয়ে বলল, গাড়ি এসে গেছে। আস্তে আস্তে হেঁটে গিয়ে গাড়িতে বসলাম। আমাকে নেওয়ার জন্য দুজন কনস্টেবল এসেছে, আমাকে যে পুলিশ সাহায্য করবে এই জন্য আম্মুকে বললাম, যেন আম্মুর মনের ভেতর থেকে ভয়টা দূর হয়ে যায়। গাড়ি থেকে নেমে থানার ভেতরে যেতেই একটা ছেলে হাতে ইশারা করে দেখিয়ে দিল ভেতরে যেতে। ভেতরে গিয়ে দেখি তানজিলা ম্যাম বসে বসে কী জানি লেখছে, আর উপরে না তাকিয়ে বললো পর্দাটা ভালো করে টেনে আসতে। আমরা তাই করলাম। তানজিলার সামনে গিয়ে বসতে বললো, অনেক আশা নিয়ে আপনাকে এখানে এনেছি, আশা করি আপনি আমাকে হতাশ করবে না। না ম্যাম, হতাশ করার কি আছে, যা সত্যি আমি তাই বলবো, একটা কথাও মিথ্যা বলবো না। আপনি হয়তো কিছুটা হলেও আন্দাজ করে ফেলেছেন আপনাকে কেন আমি এখানে ডেকে নিয়ে এসেছি। আন্দাজ এখনো করতে পারিনি, তবে আপনি বললে হয়তো কিছু বলতে পারবো। তানজিলা ম্যাম মাথা নিচু করে নিচে একবার কি জানি দেখলো, কিছুক্ষণ পর আমার দিকে তাকাতেই আমি বুঝে গেলাম উনি কান্না করছেন। আমি অবাক হয়ে বললাম, আপনি কান্না করছেন কেন ম্যাম, কি হয়েছে আপনার? কান্না করছি কেন আমি তাই বলছো না, আমার জীবনটা ওরা নষ্ট করে ফেলেছে। আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম, কি হয়েছে আমাকে বলুন তো, আমি যতটুকু সম্ভব সাহায্য করব। আমার আপন বলতে পৃথিবীতে একমাত্র আমার ছোট বোন ছিল। সেই দিন কলেজ থেকে আসার পর ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেছি, আমার বোনের মতোই অনেক ছেলে মেয়ে এভাবে নিরুদ্দেশ হয়ে গেছে। অনেকেই আমাদের থানায় এসে ডায়েরি লিখিয়ে গেছে, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। কি করব আমি বলেন, যেখানে আজ 10 দিন ধরে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি 10 দিন? 10 দিন। এবার আমার চোখ দিয়ে পানি পড়ছে। তানজিলা ম্যামের কথা শুনে আমি কথা বলার মতো শব্দ হারিয়ে ফেলেছি। কি বলে ওনাকে আমি সান্ত্বনা দেবো তাই চিন্তা করছি। ম্যাম ওনার চোখের পানি মুছে বলল, এ কি, আপনি কান্না করছেন কেন? যেখানে আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না সেখানে আপনি। তোতলাতে তোতলা বললাম, আপনার বোনকে হয়তো ওরা মেরে ফেলেছে। তানজিলা লাফ দিয়ে উঠে আমার গলায় চেপে ধরে চিৎকার দিয়ে বলল, এই তুই কি বললি? আমার বোনকে মেরে ফেলেছে মানে কি বলতে চাস? তাড়াতাড়ি একটা মেয়ে এসে তানজিলা ম্যামকে সারিয়ে বলে, শান্ত হন ম্যাম, এত রেগে যাবেন না। অনেকটা সময় চলে যাওয়ার পর ম্যাম আমাকে সরি বলে বলল, কি করব বল, নিজের আপন মায়ের পেটের বোনের নামে এইসব শুনলে রাগ কার উঠবে না বল? আর হঠাৎ করে এই কথা কেন বললি? তার আগে একটা কথা জানতে চাই, আমি কিভাবে আপনি সন্দেহ করলেন যে আমি এই সব সম্পর্কে জানি? একটা ভিডিও আমার সামনে প্লে করে বলল, এই যে এখানে দেখ। ভিডিওতে দেখা যাচ্ছে আমার চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, আর ভিডিওর শেষে আমাকে আবার হাসপাতালে বেডে দেখা গেল। তানজিলা ম্যাম ফোনটা নিয়ে বলল, এই জন্য তোমার উপর আমার একটু সন্দেহ, তুমি হয়তো এই সম্পর্কে কিছু বলতে পারবে। বলবো এক শর্তে, যদি আমাকে ওদের মারতে সাহায্য করেন। হ্যাঁ অবশ্যই করব, যদি সেটা ন্যায় বিচার হয়। তাহলে শুনুন, প্রথম থেকে শুরু করে পাখি আর মিমের হাজবেন্ডের বিষয়ে সব বললাম, আর রিয়ার পাখির মতো মেয়ে দেখতে যে দুজন সেটাও বললাম।
আমার শরীর থেকে শার্টটা খুলে দেখে বললাম আমি একা, আর ওরা অনেকজন, কীভাবে পারি বলেন? কি করার আছে আমার? তানজিলা ম্যাম কান্না করতে করতে বললো, তাহলে আমার বোনকে ওরা হয়তো এখনও মারে নাই, এই কারণটা পরে বলবো, তবে আমাদের কিছু একটা করতে হবে। প্রতিটা থানায় প্রতিদিন রিপোর্ট আসছে যে মানুষ নাকি উধাও হয়ে যাচ্ছে, আর ওরা এতটা পরিমাণে নিকৃষ্ট কিভাবে হতে পারে? ছাড়বো না আমি ওদের। তবে তুমি কি কোনো ঠিকানা বলতে পারবে ওদের? দেখেন ম্যাম, সবসময় আমার চোখ বেঁধে নিয়ে গেছে। খুব চেষ্টা করছে আমি জানতে যে আমি কোথায় আছি, কিন্তু পারিনি। খুব চালাক ওরা। আমার বোনের তো কিছু হবে না। আমি যতটুকু আন্দাজ করছি, রিয়া যদি আপনার বেস্ট ফ্রেন্ড হয়, আর রিয়া যদিও দুইজন হয়, তাহলে ও কোনো সমস্যা নেই। কারণ আপনি যদি ওদের ধরার জন্য ওদের পিছনে পড়েন, তাহলে আপনার বোনকে দেখিয়ে আপনাকে ভয় দেখাবে, এজন্য হয়তো আটকে রাখছে। আমার কথা শুনে তানজিলার দেহে হয়তো প্রাণ ফিরে আসছে, চোখের পানি মুছে বলল, একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে মারতে পারে? ওরা টাকার জন্য সব পারে ম্যাম। আচ্ছা, রিয়ার কাহিনী বের না করে ওকে তুমি বিয়ে করলে পরে যদি... কি করব বলেন? আম্মুকে আমি কষ্ট দিতে পারবো না, আর রিয়া আমাকে খুব ভালোবাসে। আমার বিশ্বাস রিয়া নামের ব্যক্তি দুজন আছে। এমনটা ভাবার কারণ হলো পাখি নামের যে আছে, ওর চেহারাটা একটু কালো, আর রিয়ার চেহারা উজ্জ্বল। রিয়ার মনের ভিতরে আমার জন্য সবসময় ভালোবাসে দেখেছি। যে আমাকে নিজ হাতে খাইয়ে দিতে পারে, সে কি আমাকে নিজ হাতে মারতে পারবে? আপনার কি বিশ্বাস হয়? কি বলবো, কিছুই বলতে পারবো না। তবে আমি ওদের কাউকে ছাড়বো না। আমি উপর মহলে কথা বলবো, আপনি আমাদের সাথে কাজ করবেন, আমাদের খুনি পর্যন্ত যেতে হেল্প করবেন। বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হবে। আর যদি সফল হই আমরা, আমি উপর মহলে অনুরোধ করব আপনার জন্য যেন আপনার একটা সরকারি চাকরি হয়ে যায়। বাকিটা আপনার ইচ্ছা। সে পরে দেখা যাবে। আগে আমি একা ছিলাম, তাই কিছু করতে পারিনি, কিন্তু এবার করব। রিয়ার হাজব্যান্ডের আর আমার এক্স বউ মিতুর ভিডিওটা দিয়ে বললাম, এই যে একটা প্রমাণ, আস্তে আস্তে সব হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এখন থেকে আপনি আমাদের সাথে কাজ করবেন। কিন্তু আমি তো অসুস্থ। 10 দিন সময় দিলাম আপনাকে সুস্থ হতে। এই 10 দিনে সব কিছু বন্ধ থাকবে। 10 দিন পর আমার সাথে এসে দেখা করবেন। আর আপনার হাত ধরে বলছি, যদি ওরা আবার আপনার সাথে কথা বলতে চেষ্টা করে, আমার বোনের বিষয়টা একটু দেখবেন। যদি কল দেয়, সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওদের লোকেশন ট্যাগ করতে হবে। আচ্ছা, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। তানজিলা হাত এগিয়ে বলল, তাহলে আজকে থেকে ফ্রেন্ড। কিন্তু আপনি এত বড় একজন। কোনো কিন্তু নয়, আমাদের একসাথে এগিয়ে যেতে হবে, তাই ফ্রেন্ড। তানজিলার সাথে হাত মিলিয়ে বললাম, ওকে ঠিক আছে। তাহলে আজকে থেকে তোমার জন্য খুব শক্ত একটা টিম তৈরি করব। তুমি শুধু একটু সুস্থ হও। ঠিক আছে। লাদেন, যাওয়ার আগে একটা বিষয় মাথায় রেখো, তোমার বিয়ে কার সাথে হচ্ছে? এমনিই খুব চিন্তায় আছি, আর টেনশন দেবেন না। রিয়াকে আমার বিয়ে করতেই হবে, নইলে আম্মু মন খারাপ করবে। থাক, এসব আমার বিষয় আমি দেখে নেব, তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা দাঁড়াও, টেলিফোন এসেছে, হয়তো স্যার কল দিয়েছে, দেখি কি বলে। তানজিলা কিছুক্ষণ কথা বলে বলল, অলরেডি এই রহস্য সমাধান করার জন্য আমাকে কালকে ডাকা হয়েছে। সাথে আপনার কথাও বলবো সব বিষয়, তাহলে হয়তো ওনারা একটু ভরসা পাবে। যা ভালো বোঝেন। আচ্ছা, আমি এখন তাহলে যাই। ওকে যান, কিন্তু মনে রাখবেন 10 দিন সময় তোমার হাতে আছে মাই ফ্রেন্ড। বলতে হবে না। আর শুক্রবার চলে আসবেন। আমি তোমাকে কিছু বলবো না। রিয়া আমার বেস্ট ফ্রেন্ড, তবু ওকে আমার সন্দেহ লাগে। আমার মন বলে ও অনেক ভালো একটা মেয়ে। আমার কপালে যা আছে তাই হবে, এ নিয়ে এত চিন্তা করি না। তানজিলা টেবিলের উপরে হাত রেখে বলল, আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে বেইমানি করবে না আমার সাথে। তানজিলার হাতে হাত রেখে বললাম, বিশ্বাস করতে পারে না আমাকে, আমি ওদের কাউকে ছাড়বো না। তানজিলা হাসি মুখে একটা চকলেট দিয়ে এক কনস্টেবলকে ডেকে বলল, ওকে খুব সাবধানে বাসায় পৌঁছে দিয়ে আসো, কারণ ও আমাদের একমাত্র প্রমাণ। এত চাপ নেবেন না তানজিলা ম্যাডাম, আজ শুক্রবার সময় মতো চলে আসবেন। থানা থেকে বের হয়ে জিপে উঠলাম। ওটা রাস্তার এক কোণে দুজন মানুষকে দেখে কনস্টেবলকে বললাম, গাড়িটা একটু আস্তে চালাও। কেন স্যার, কি হয়েছে? ওই দেখো, দুজন ছেলে দাঁড়িয়ে আছে, কালো পোশাক পরে, দেখছো? দেখছি, কিন্তু কি হয়েছে? ওরা যদি আমাকে দেখতে পারে চিনে ফেলবে, কারণ ওদের আমি পাখির সাথে দেখেছি। এক কাজ করো, তোমাদের কাছে হাত করা আছে? আছে। আমার হাতে লাগিয়ে দাও, আর এমনভাবে গাড়ি চালাবে যাতে ওরা কোনো সন্দেহ না করে। আমার কথা মতো ওরা আমার হাতে হাত করা লাগিয়ে দিল। আমি মাথা নিচে করে চুপচাপ বসে আছি। ভাবছেন ওদের দেখার পরও তানজিলাকে কেন কিছু বলছি না। এখন যদি ওদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াই, তাহলে দেখা যাবে আমরা কিছু করার আগে ওরাই সতর্ক হয়ে যাবে। এজন্য বুঝে শুনে সব কিছু করতে হবে। গাড়ি থেকে নেমে বাসের ভেতরে যেতে তুবা আমার কাছে এসে বলল, ভাইয়া দাঁড়া।
আমি দাঁড়িয়ে বললাম, কি হয়েছে? কি হয়েছে বলছিস তুই? রিয়াপু নার্স পাঠিয়েছে তোর জন্য, আর এখন পর্যন্ত 50টা কল দিয়েছে তোর খোঁজ খবর নেওয়ার জন্য। আমি শুধু বলি ভাইয়া এখনো ঘুম থেকে উঠে নেই, আর উঠলে আপনাকেই বলবো না। তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি রিয়া অনেকগুলো কল দিয়েছে। তাড়াতাড়ি রুমে গেলাম, গিয়ে দেখি নার্স আমার বিছানার উপর পা দুলিয়ে দিয়ে ঘুমিয়ে আছে। আর এই মেয়ে আসছে নাকি আমার সেবা করতে, আবার নিজেই ঘুমিয়ে আছে, আবার রিয়া আর দিয়েছে। ভয়ে ভয়ে ফোনটা ধরে ঘুমের ভাব নিয়ে বললাম, হ্যাঁ কে বলছেন? কে বলছেন না, নাকি আমাকে আবার আসতে হবে এখানে? ও রিয়া তুমি? সরি বেবি, আসলে মাত্র ঘুমিয়ে গেছে, ঘুম ঘুম চোখে ফোন ধরলাম তো, এজন্য তোমার নাম্বার দেখি নাই। এত ঘুমানো লাগে কেন? আমি না তোমাকে ঘুম থেকে তুলে আসলাম। তো কি করব বলো, তুমি বলছো তোমাকে কোনো কিছু না বলে যেন কোথাও বের না হয়, তাই তো ঘুমিয়ে পড়লাম। ঘরে বসে বসে কি বোরিং হবো, তাই একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, আর তুমি আমাকে বকা দিচ্ছ না। আমি কই বকা দিলাম? থাক এসব কথা এখন ছাড়ো। আচ্ছা রিয়া, তুমি আসবে কখন? বাবু, আজকে আর আসতে পারবো না। অফিসে অনেক কাজ জমা পড়ে আছে, সব কমপ্লিট করতে হবে। এই জন্যই একজন নার্স পাঠিয়ে দিলাম। ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে। রিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। আবার তানজিলাকে কল দিলাম। তানজিলা আমাকে প্রশ্ন করলো বাসে যাওয়া হয়েছে কিনা। মাত্র আসলাম। তানজিলা একটা কাজ করতে পারবে? বল। আমার চারপাশে আমার উপর নজর রাখার জন্য পাখি লোক পাঠিয়েছে। আজকে যে থানায় গেলাম এটাও জেনে গেছে হয়তো। এটা কিভাবে হতে পারে? বলছি না, ওদের নেটওয়ার্ক অনেক বড়। আচ্ছা, তোমার চিন্তা করতে হবে না, তোমার নিরাপত্তা আমি দিব। তুমি আমাদের শেষ একটা প্রমাণ। এই যে ভাইয়া, কার সাথে কথা বলেন? সামনে তাকে দেখি নার্স ইঞ্জেকশন হাতে নিয়ে আমার সামনে দাঁড়ানো অবস্থায় এই কথাটা বললো। আমি তানজিলাকে উদ্দেশ্য করে আসতে করে বললাম, পরে যদি দরকার হলে কল দিমুনি ভাই। ফোন রেখে নার্সকে বললাম, আপনি কোন হাসপাতাল থেকে এসেছেন? এটা বলতে মেয়েটা মাথায় চুলকাতে চুলকাতে বললো, এটা রিয়া ম্যাম বলতে মানা করেছে। মানা করছে মানে? আপনি কোন হাসপাতাল থেকে এসেছেন এটা বলবেন না? তাহলে আমি এটা জানবো কিভাবে যে আপনি একজন নার্স নাকি? ব্যাস স্যার, অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি তো আসতে চাইনি, আমার এমনিতে হাসপাতালে অনেক কাজ পড়ে আছে, শুধু রিয়া আপু বলেছে দেখে এসেছি, নইলে। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি কোন হাসপাতাল থেকে এসেছেন এটা বলবেন না? দেখেন ভাইয়া, আমি এত কথা বলতে পারবো না। আপনার যদি ভালো না লাগে বলেন, চলে যাই। এত পেয়েছে আমার ভালো লাগে না। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, রিয়া আপুকে কল করে বলে দিই, কেমন? থাক থাক, আর কল দিতে হবে না, আমি তো এমনি মজা করলাম আপনার সাথে। সাথে সাথে নার্স এসে বললো, ও তাই বলেন, এখন গিয়ে বিছানার উপর শুয়ে পড়েন, আমি দেখি আপনার কি অবস্থা। এর মাঝে আম্মু এসে বললো টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে। আম্মুর কথা মতো নার্সকে নিয়ে টেবিলে বসে খেতে লাগলাম। পিছন থেকে আম্মু বললো, লাদেন, কালকে রিয়ার বাবা আর তোর আপু চলে আসবে। আসার কথা তো আসবেই। তুই গিয়ে আজকে সমস্ত বাজার করে আন। আর আজকে রিয়ার বাবা এমন করে বলল যে কালকে হয়তো তোদের বিয়ে হয়েও যেতে পারে, কারণ উনি নাকি আবার দেশের বাইরে চলে যাবে। আচ্ছা সে যা হবে পরে দেখা যাবে, তুমি এক কাজ করো, তোমাকে নিয়ে বাজারে যাও, আমি একজনকে ফোন করে বলবো না তোমাদের হেল্প করতে। আর নার্স ম্যাডাম, আপনি চলে যেতে পারেন, আমি এতটা অসুস্থ না যে আপনাকে লাগবে। রিয়াকে বলবেন আমার কোনো সমস্যা নেই। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আর শেষ একটা কথা, নতুন ডাক্তার হয়েছেন ভালো কথা, তাই বলে আবার মানুষ মারবেন না যেন। এটা বলতে মেয়েটা খাবার বন্ধ করে কেমন যেন কাঁপতে লাগলো। আমি তো এটা দেখি বুঝে গেলাম এই মেয়েকে। আর আমার মনে হয় রিয়া যে নার্সকে এখানে পাঠিয়েছে তাকে সরিয়ে পাঠিয়ে এই মেয়েকে এখানে পাঠিয়েছে আমার উপর নজর রাখার জন্য। মেয়েটা আর কোনো কথা না বলে খাবারের মাঝে পানি দিয়ে চুপচাপ হেঁটে বাসা থেকে বের হয়ে গেল। তবু আমার পাশের চেয়ারে বসে বললো, ভাইয়া এই মেয়ে এভাবে চলে গেল কেন? সেটা তো জানতে হবে না, কারণ আম্মুর সাথে বাজারে যা। আমি তানজিলাকে কল করে বলছি একজন কনস্টেবল পাঠিয়ে দিতে। বিকালে রুমে শুয়ে আছি, আর শুয়ে শুয়ে চিন্তা করছি রিয়াকে কি বিয়ে করব। ও তো আবার কোনোভাবে আমার সাথে প্রতারণা করছে না তো। হঠাৎ দরজার কাছে তাকে দেখি সেতুর বাবা দাঁড়িয়ে আছে। আমি শোয়া থেকে উঠে আঙ্কেলকে সালাম দিয়ে বললাম, আসেন ভেতরে আঙ্কেল। সেতুর বাবা আমার পাশে বসে বলল, একটা কথা জানার জন্য এখানে আসছি। আমি মাথা নিচু করে বললাম, কি আর বলবেন আঙ্কেল, এটাই তো বলবেন আমি কেন রিয়াকে বিয়ে করছি, তাই তো? হয়তো প্রশ্নটা কিছু এমনই। আচ্ছা বাবা, বলো তো, আমার মেয়ের মাঝে কি কোনো কিছুর কম ছিল যে মাঝরাতে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলে? আমি কাউকে ফাঁকি দিয়ে চলে যাই না আঙ্কেল, সে তো আমাকে পালাতে সাহায্য করছে। আর যাকে আমি নিজের বোনের মতো দেখি তাকে কিভাবে বিয়ে করতে পারি বলেন? ও পিচ্ছি একটা মেয়ে, ওর বয়স দেখেন আর আমার বয়স দেখেন। আর আপনি কিভাবে বা এই সিদ্ধান্ত নিলেন? আগে ওকে প্রতিষ্ঠিত হতে দেন না, এখনই যদি বিয়ে দিয়ে দেন পরে থাকেন তাহলে ওর জীবনটা নষ্ট ছাড়া আর কিছুই হবে না।
আমি কি করব না করব সেটা আমার বিষয়, তবে তুমি কাজটা ভালো করলে না। অনেক বিশ্বাস করতাম তোমাকে। রাগ করছেন আঙ্কেল? রাগ করাটাই স্বাভাবিক বিষয়। সে করতে পারেন, তবে আমি মনে করি আমি সেতুর জন্য ঠিক ছিলাম না। যদি বিয়ে দেওয়া হয় ওকে অন্য কোনো ছেলে খুঁজে বিয়ে দিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ও এখনও বাচ্চা একটা মেয়ে। আপনি হয়তো নিজ চোখে দেখে থাকবেন আজকাল প্রেম করে ছোট ছোট মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, পরে কি হয় ওরা নিজে একটা বাচ্চা কীভাবে লালন পালন করবে। তবে বেশি ক্ষেত্রে ওদের বিশেষ করে ডিভোর্স হয়ে যায়, এটা ওদের দোষ না, বর্তমান সমাজের দোষ। এখন আপনার মন চায় যদি বিয়ে দিতে পারেন, নইলে দেবেন না। তবে আমার কথাটা একটু চিন্তা করে দেখবেন। ও চায় পড়াশোনা করতে, বিয়ে দিয়ে ওর পড়াশোনা নষ্ট করবেন না, এটা আপনার কাছে আমার একটা অনুরোধ। আঙ্কেল আমার কথা শুনে আর কিছু বললো না, চুপচাপ উঠে চলে গেল। আমি খুব কষ্ট পেয়েছে হয়তো আমার কথা শুনে, বুঝতে পারছি, কিন্তু আমি কি করব, যা বলার দরকার ছিল তাই বলে দিলাম। রাতে তুবা এসে বলে গেল সকালে নাকি স্টেশনে যেতে হবে, রিয়ার বাবা আর আমার বোন নাকি আসছে, সকাল সকাল স্টেশনে যেতে হবে। এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কিন্তু মাঝরাতে ফোনের আওয়াজের কারণে ঘুমিয়ে গেল। এই মাঝরাতে আবার কে কল দিয়েছে, ফোনটা হাতে এনে দেখি রিয়ার নাম্বার। তাড়াতাড়ি রিয়ার নাম্বারে আবার কল দিলাম। কল ধরে রিয়া বলল, তুমি এখন কোথায়? রিয়া মজা করছো আমার সাথে? মাঝরাতে কল দিয়ে বলছো তুমি এখন কোথায়? আরে মজা করব কেন, আমি এখন তোমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি দরজা খুলো। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে না রিয়া, নেটওয়ার্ক প্রবলেম। ফোনটা কেটে দিলাম হুদাই। রিয়ার কথা শুনে আমি না শোনার ভান করলাম, কারণ আমি মনে মনে একটা আন্দাজ করছি তানজিলা যদি আমাকে নিরাপত্তার জন্য লোক পাঠায় তাহলে হয়তো ওরা দিনে নিরাপত্তা দিতে পারবে, কিন্তু মাঝরাতে কীভাবে সম্ভব? ওদের তো ঘুম প্রয়োজন আছে নাকি। আর একটা জিনিস আমি খেয়াল করছি, রিয়া যখন বাসা থেকে বের হয় তখন ওই পাখির নাম্বার থেকে কল আসে। রিয়ার সামনে তো কোনোদিন এমন হলো না। মাঝরাতে রিয়া এখানে আসার কারণে একটু ভয় লাগলো, সব কিছু মিলিয়ে এই জন্য দরজা খুললাম না। এখন এই রহস্য খুঁজে বের করতে পারে নাই। যদি আমি কিডন্যাপ হয়ে যাই সব শেষ হয়ে যাবে। ফোনটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেলাম। সকালে যা হয় তা দেখা যাবে। সকাল সকাল কারো হাতের স্পর্শে ঘুম ভাঙলো, তাকে দেখি মাথার কাছে রিয়া বসে আছে। আমি ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, কেমন আছো রিয়া? আমার সাথে তুমি কথা বলবে না, রাতে তোমার কথা মনে করে তোমার বাসায় নিচে আসছিলাম, আর তুমি? রিয়ার দিকে তাকিয়ে বললাম, মনে করো তুমি এক রাত ঘুমাও নাই, পরদিন মাঝরাতে যদি কেউ ফোন করে বলে দরজা খুলে দিতে, তখন তোমার কেমন লাগবে বলো? আমারও তাই হয়েছিল। ঘুম ঘুম চোখে তোমার সাথে কথা বললাম ঠিকই, কিন্তু কখন যে আবার কথা বলা বন্ধ করে ঘুমিয়ে গেলাম বলতেই পারে নাই। রিয়া মুখ কালো করে বলল, আচ্ছা থাক, আর বলতে হবে না। ফোন বন্ধ ছিল যে এটা বলবে না। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, স্টেশনে যেতে হবে। ও তাই তো, আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি কিছুক্ষণের ভেতরে ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টেবিলে বসে রিয়ার সাথে নাস্তা খেলাম। সকাল সকালে রিয়াকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের ভেতরে পৌঁছেও গেলাম। আমরা যাওয়ার কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো। ওই তো রিয়ার বাবার আমার আপু দুলাভাই ট্রেন থেকে নামলো। তবে অবাক করার বিষয়, সাথে করে রিয়ার বাবা একজন কাজীকেও নিয়ে আসছে। মনে মনে বললাম, সব দেখি রেডি করে আসছেন। রিয়া গিয়ে ওর বাবাকে জড়িত হলো। আমি দুলাভাইয়ের সাথে হাত মিলিয়ে বললাম, ভালো আছেন দুলাভাই? এই তো ভাই আসি। আপু আসতে কোনো কষ্ট হয় নাই তো? আপু আমার হাতে একটা ব্যাগ তুলে দিয়ে বললো, না সমস্যা হবে কেন, ভালোই লেগেছে। যেতে যেতে আপুকে আসতে করে বললাম, রিয়ার বাবা কাজে নিয়ে আসলো কেন, তাও আবার সাথে করে? এখানে কাজে কি ছিল না? আপু আমার কানের কাছে বললো, আজকে নাকি তোদের বিয়ে দিয়ে উনি রাতের প্লেনে দেশের বাইরে যাবে, এজন্যই সাথে করে কাজে নিয়ে আসছে। কিন্তু আপু আমাদের বিয়ে তো শুক্রবারে হবার কথা ছিল। আমি বলছি ওনাকে, কিন্তু ওনার নাকি জরুরি দরকার আছে, তাই যেতে হবে। আমি আর কিছু বললাম না, আগে বাসায় গিয়ে দেখি কি হয়। বাসার কাছে গিয়ে দরজায় কলিং বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। রিয়ার বাবা আমার সাথে কি করতে চাইছে সেটা বুঝতে পারছি না। ওরা যা বলবে তাই হবে নাকি? একটু পর তুবা এসে বলে গেল আমাকে নাকি আঙ্কেল ডাকছে। আমি রুম থেকে বেরিয়ে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে আঙ্কেল প্রশ্ন করলো, তা বাবা, আমি আজকে এখানে কেন এসেছি তুমি তো বুঝে গেছো নাকি? আপুর মুখ থেকে শুনেছি সব, কিন্তু আপনি বলছিলেন তো শুক্রবারে। আম্মু আমাকে থামিয়ে বললো, এর আগে তোর বিয়ে হলে কি কোনো সমস্যা? বিয়ে তো করতেই হবে নাকি, আগে আর পরে? আম্মু। আচ্ছা বাবা, এখন যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে বলতে পারো চলে আসতে। আর রিয়া, তুইও বলে দে কাউকে যদি বলার থাকে। আমি রুমে গিয়ে তানজিলাকে ফোন করে সব বললাম। ও বলল, আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, তুমি তো জানো। আচ্ছা, আগে স্যারের সাথে কথা বলে দেখি কি বলে। আচ্ছা যে করেই হোক তুমি আসবে। আর রিয়ার বেস্ট ফ্রেন্ড যেহেতু, তুমিও হয়তো তোমাকে বলবে আসতে। আচ্ছা, আমি তোমাকে কথা বলে পরে জানাবো। ফোনটা কেটে তৈরি হতে লাগলাম। আমার যেহেতু বলছে বিয়ে তো করতে হবে। রুম থেকে বের হয়ে দেখি আমি আগে যে অফিসে চাকরি করতাম অনেকে ইতিমধ্যে চলে আসছে। এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আজকে আমার বিয়ে ভাবতে যেন লজ্জা লাগছে। অফিসের সবাই এসে আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো।
এখন ঘড়িতে সময় প্রায় 2টা বাজে। সব কিছু রেডি হয়ে গেছে, শুধু এখন বিয়ে বাকি। হঠাৎ পেছন থেকে কে জানে বললো, তো মিস্টার লাদেন, কি খবর আপনার? বিয়ের জন্য তৈরি তো? আরে তানজিলা, আপনি চলে আসছেন, আমি খুব খুশি হয়েছি। খবর আর কি বলেন, অসুস্থ শরীর নিয়ে বিয়ে করতে হচ্ছে। ভাবছিলাম আঙ্কেলকে বলে বিয়ের ডেটটা কিছুদিন পিছিয়ে নেবো, কিন্তু তার আগে বিয়ে করতে হবে জানতাম না। হঠাৎ করে কিছু হলো না, আর বলতে পারছি না। লাদেন, একটু সাইটে আসবে? তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। চলো। তানজিলাকে নিয়ে আমার রুমে গেলাম। তানজিলা বাইরে উঠে দিয়ে দেখলো কেউ আসছে নাকি। পরে আমাকে প্রশ্ন করলো, তুমি জানো এই রিয়াকে? কেন, এই রিয়া আবার কি হবে? তুমি কি বলতে চাইছো? রিয়া একদিনও অফিসে যায় নাই এখানে আসার পর থেকে, আর তোমাকে সব সময় বলে গেছে অফিসের ভেতরে আছে। আমি এগুলো জানতাম না, কিন্তু তুমি বলার পর আমি ওর অফিসে খোঁজ নিয়ে এসব জানতে পারলাম। তাই ওর ওপর আমার সন্দেহ বেশি। ও হয়তো এটা চাইতো বিয়ে আগে তোমাকে কিডন্যাপ করবে। এটা আমি আজকে রাতে জানতে পারলাম। এমন কিছু হবে আমি অনুমান করেছিলাম। আজকে মাঝরাতে রিয়া তোমাকে কল করেছিল, মনে আছে? ওখানে ও শুধু একা ছিল না, ওর সাথে আরও 2জন ছেলে ছিল। তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না আমার কথাগুলো, কিন্তু আমি বলেছি মনে আছে যে তোমার নিরাপত্তা আমি তোমাকে দিব। আমাদের থানার এক কনস্টেবল রাতে তোমার উপর নজর রাখতে গিয়ে এসব দেখেছে। যদি একবার দরজা খুলতে খেলা খতম ছিল তোমার। আমি বলছি না তুমি আমাদের একমাত্র শেষ প্রমাণ, এই জন্যই 24 ঘন্টা তোমার ওপর পুলিশ নজর আছে। এই রিয়া আর পাখি একজনই, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তবে প্রমাণ নেই আমাদের কাছে, তাই কিছু করতে পারছি না। এখন তোমার ইচ্ছে, বিয়ে কি তুমি করবে নাকি করবে না? আমি বলি কি, ওকে বিয়ে করে আর জীবনটাকে নষ্ট করো না। ওর মতো মেয়েকে তুমি জীবনেও ভালো করতে পারবে না। ওর অনেকগুলো রূপ আছে, যেগুলো তুমি খুব ভালো করেই জানো। তানজিলার কথা শুনে আমি মাটিতে বসে গেলাম। কি বলছে তানজিলা এসব? আমারও আরও আগের রিয়ার উপর সন্দেহ ছিল, কিন্তু আমি মনে করছি রিয়া নামের মেয়ে 2জন আছে, আর আমি কিনা শেষমেশ এই মেয়ের প্রেমে পড়লাম। ভাবতেও এখন কেমন কেমন লাগছে। ভাইয়া রিয়াপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পিছনে তাকে দেখি তুফা এসে হতাশ কণ্ঠে এই কথাটা বললো। আমি এক গাদা টেনশন নিয়ে বললাম, কি বলছিস সব? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয় নাই ভাই, আমি সত্যি বলছি, রিয়াপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপুর ফোনের নাম্বারও বন্ধ বলছে। তুবার কথা শুনে তাড়াতাড়ি বাসার ভেতরে গেলাম। গিয়ে দেখি কারোর মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আঙ্কেল হতাশ হয়ে সোফার উপর বসে আছে। আমি গিয়ে আঙ্কেলের কাছে বসে বললাম, কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল আমার দিকে তাকিয়ে কান্না দৃষ্টিতে বলল, আমাকে মাফ করে দিস তুমি। রিয়া নাকি এই বিয়েতে রাজি না, ও তোমাকে বিয়ে করতে চায় না। আম্মু আমাকে সরিয়ে আঙ্কেলের দিকে আঙুল তুলে বলল, এই কথাটা আমাকে আগে বলবেন না? তাহলে রিয়া কি এতদিন আমার ছেলের সাথে অভিনয় করে গেল? শুধু আপনারা বাপ মেয়ে মিলে আর আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলে। বিশ্বাস করেন ভাবি, এমন কিছু হবে আমি আগে জানতাম না। এখানে আমার কোনো দোষ নেই, কিন্তু রিয়ার ব্যবহার আমার কাছে ইদানিং ভালো লাগছিল না। হঠাৎ করে ও কোথাও হারিয়ে যায়, জিজ্ঞাসা করলে কোনো কিছু আমাকে বলে না। আর এই যে দেখেন, রিয়া শেষ একটা মেসেজ করে গেছে যে, বাবা আমাকে আর তুমি খুঁজবে না, চিরদিনের জন্য আমি তোমাদের ছেড়ে চলে গেলাম। তোমার কাছে আমি ভালোবাসা পেয়েছি, সব দিয়েছো তুমি, কিন্তু আমার আরও টাকা দরকার ছিল, তাই যেখানে টাকা আছে সেখানে আমি চলে গেলাম। তবে এটা খুব খারাপ পথ বাবা, এখন থেকে একবার ফিরে আসলে মৃত্যু হবে, আর আমি কখনোই ফিরতে পারবো না। তোমাদের ছেড়ে দূরে চলে গেলাম। তবে লাদেন ছেলেটা খুব ভালো, অনেক ভালোবাসি আমি ওকে। এই কয়েকদিন ওর সাথে থেকে অনেক মায়া জন্মে গেছে ওর ওপর। আমার পাপ কাজের সাথে ওকে আর জড়াতে চাই না, না চাইতেও অনেক ভালোবেসে ফেলেছি ওকে আমি। কিন্তু কি করব বলো, আমার পথ যে অনেক আলাদা। ওকে আমি নানাভাবে অনেক অত্যাচার করছি। বাবা ওকে তুমি বলে দিও আমি মেয়েটা খুব খারাপ, অনেকগুলো রূপ আছে আমার, সেটা হয়তো লাদেন খুব ভালো করেই জানে। ওকে বলে দিও আমার পিছনে যেন আর না পড়ে থাকে। আমি অনেক দূরে চলে গেছি, সবাই সব কিছু জানার পর আমি আর এই দেশে থাকতে পারবো না, এই জন্য চলে গেলাম। বিদায় বাবা, ভালো থেকো। মেসেজগুলো দেখিয়ে আঙ্কেল ফোনটা পকেটে রেখে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিয়ে বাবা। আমি জানি না আমার মেয়ে কোন কাজে জড়িয়ে পড়লো, যার কারণে আজকে সব ছেড়ে ওর দেশ থেকে চলে যাচ্ছে। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। আমার সোফার এক কোণে বসে বলল, আমার ছেলের জীবনটা বুঝি
আমি নিজের হাতেই নষ্ট করলাম। তানজিলা সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের কাছে আমি ওর হয়ে মাপ চাইছি, মাপ করে দিবেন। আজকে এখানে কোনো বিয়ে হবে না, আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত আমরা। আস্তে আস্তে করে সবাই বিদায় হয়ে গেল। রিয়ার বাবা আস্তে করে বলল, আমার মেয়ে আগে এমন ছিল না, ওর কারো সঙ্গে ওরে এমন হয়েছে। তবে আমি কথা দিচ্ছি আমার মেয়েকে ভালো পথে আনার দায়িত্ব আমার। ওকে আবার ফিরিয়ে আনবো আমি। আমি আর চুপ না থেকে বললাম, অনেক ভালোবাসতাম আমাকে, কিন্তু খুব বিশ্বাস করতাম রিয়াকে। তবে আমিও কথা দিচ্ছি আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। মৃত্যুর পর কেউ যদি আমার বউ হয় সেটা হবে রিয়া। আমাদের সাথে তাল মিলিয়ে তানজিলা বলল, আমিও আপনাদের সাথে আছি। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য যা যা করার দরকার হয় আমি তাই করব। শুধু আমার ছোট বোনের কিছু যেন না হয়। তানজিলাকে আশ্বাস দিয়ে বললাম, আপনার ছোট বোনের দায়িত্ব আমি নিলাম, ওর কিছু হবে না। আমার দাঁড়িয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে রে লাদেন, যে ঘরে একা। আমাকে থামিয়ে বললাম, তুমি তো বলছো রিয়াকে বিয়ে করতে, ও খুব ভালো একটা মেয়ে বলছিলে, তো এখন না করো কেন? যদি রিয়া খারাপ পথে চলে গেছে আমি ওকে আবার ফিরিয়ে আনবো, এজন্য যদি মরতেও হয় মরবো। রিয়ার বাবা আমার মাথা হাত দিয়ে বলল, তোমাকে আমি আজকে থেকে নিজের জামাই হিসেবে মেনে নিলাম। তাহলে আজকে থেকে জামাই শ্বশুর আর মেয়ের বেস্ট ফ্রেন্ড মিলে আমার মেয়েকে খুঁজে বের করব। সবাই রাজি তো? তানজিলা আমার দিকে তাকিয়ে বলল, আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে, তবে আপনারা আমার কাছে সাহায্য করবেন শুনে খুব খুশি হলাম। আমাদের আগে রিয়াকে আটকাতে হবে, ও যেন দেশ ছেড়ে কোনোভাবে পালাতে না পারে। রিয়া দেশ ছেড়ে পালাতে পারবে না। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আঙ্কেল?